হ্যালো স্টুডেন্টস, আমি রাহেদ মাহমুদ চৌধুরী। 10 মিনিট স্কুলের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশন সিরিজের এই ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি চলতরিতের দ্বিতীয় খণ্ডের যেসব টপিক আমরা সিলেক্ট করে রেখেছি তা নিয়ে আলোচনা করব। আমরা যদি আমাদের আজকের এই ভিডিওর আলোচ্য বিষয়গুলো একটু আলোকপাত করি তাহলে দেখতে পাচ্ছি বেসিক্যালি আমরা আজকের ভিডিওতে বর্তনী ও তুল্যরোধ সংক্রান্ত সমস্যার সমাধান করব। কিরশফের সূত্র সংক্রান্ত আমরা থিওরিটাও দেখব, বা এই কিরশফের সূত্র ব্যবহার করে কিভাবে আমরা বর্তনীর বিভিন্ন রোধের তড়িৎ প্রবাহের মান বা ভোল্টেজের মান বের করতে পারি তাও আমরা আজকে দেখব। পাশাপাশি আমরা হুইটস্টোন ব্রিজ নিয়ে আলোচনা করব। হুইটস্টোন ব্রিজে কখন সাম্যাবস্থায় থাকে, কখন এই ক্ষেত্রে সাম্যাবস্থায় থাকে না তা নিয়ে আমরা জানবো। তারপর আমরা শান্ট নিয়ে আলোচনা করব, পটেনশিওমিটার, মিটার ব্রিজ, অনেক ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব যেখান থেকে সচরাচর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পরীক্ষায় কোয়েশ্চেন এসে থাকে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা বর্তনী ও তুল্যরোধ সংক্রান্ত সমস্যার সমাধান করব। সো আমাদের এই প্রবলেমটিতে আমরা একটি সার্কিট দেখতে পাচ্ছি এবং আমাদেরকে এখানে বের করতে বলা হয়েছে প্রতিটি রোধের মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়। অর্থাৎ আমাদের এখানে দেখো 4টা রোধ আছে। এই 4টা রোধের মধ্যে এই যে এই 50 ওহম, এই 15 ওহম এন্ড দেন এই 50 ওহম, এই তিনটি রোধ কিন্তু আমাদের প্যারালাল আছে। আবার এই প্যারালাল সমবায়ের সাথে এই 100 ওহম রোধটি আবার সিরিজে আছে। সো আমাদের কিছু বেসিক কথাবার্তা জানা উচিত, এবং তা হলো যখন একাধিক রোধ প্যারালাল থাকে তখন তাদের মধ্যে কিন্তু ভোল্টেজ ড্রপ একই হয়। আবার যখন একাধিক রোধ সিরিজে থাকে তখন তাদের মধ্যে প্রবাহিত কারেন্টের মান সেম হয়। সো আমরা প্রথমে যদি এই সার্কিটের তুল্যরোধটি বের করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি। দেখো, আমরা যদি প্রথমে এই এ বি অংশের তুল্যরোধ, অর্থাৎ এই বি অংশে এ এবং বি এই দুই বিন্দুর মাঝখানে তিনটি রোধ কিন্তু প্যারালাল আছে, 50, 15 এবং আরেকটি 50। এই তিনটি রোধের যেটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে তাকে যদি আমরা আরবি দ্বারা প্রকাশ করি তা কিন্তু আসবে 1 ডিভাইডেড বাই 1/50 প্লাস 1/15 প্লাস 1/50 ওহম। এবং এর ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি ক্যালকুলেটরে তাহলে মান আসে 9.375 ওহম। এখন দেখো, এই আরপি, এই রেজিস্টরটি বা এই ইকুইভ্যালেন্ট রেজিস্টরটি কিন্তু আমার 100 ওহমের সাথে সিরিজে থাকবে। অর্থাৎ আমার বর্তনীর চেহারা কিছুটা এ ধরনের হবে। এটি হলো আমাদের 100 ওহম এবং এর সাথে এই যে আরপি রেজিস্টরটি এভাবে আমরা চিন্তা করতে পারি। তাহলে আমরা যদি আমাদের ফাইনাল যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আছে বা তুল্যরোধ আছে সম্পূর্ণ বর্তনীর তা কিন্তু হবে 100 প্লাস 9.375 ওহম, অর্থাৎ 109.375 ওহম। এখন আমরা যেহেতু বর্তনীর তুল্যরোধ পেয়ে গিয়েছি, সো আমরা যদি এই বর্তনীর যেটি টোটাল কারেন্ট আছে বা আই, যা যে আমার সোর্স থেকে বের হচ্ছে, তা যদি আমরা বের করতে চাই তাহলে আই ইকুয়াল টু কিন্তু হবে আমাদের যা রয়েছে 6 ভোল্ট ডিভাইডেড বাই 109.375 অ্যাম্পিয়ার। এবং এক্ষেত্রে তোমাদের কিন্তু কোশ্চেনে চেক করে দেখতে হবে এই তড়িৎ কোষের কোনো অভ্যন্তরীণ রোধ আছে কি। যেমন আমাদের এই কোশ্চেনে এই তড়িৎ কোষের কোনো প্রকার অভ্যন্তরীণ রোধ নেই, কিন্তু তুমি যে কোশ্চেন সলভ করছো সেখানে যদি তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ থাকে তাহলে কিন্তু তা আমার এই রেজিস্টরের সাথে অ্যাড করতে হবে, এটা যাতে খেয়াল থাকে। সো আমরা যদি এখন এটি ক্যালকুলেটর থেকে ভ্যালু বের করি তাহলে তা আসবে 0.055 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এই আই যে কারেন্ট রয়েছে তা কিন্তু আমার R1 এর মধ্য দিয়ে যাবে, এবং R1 এর মধ্য দিয়ে যাওয়ার পর এই কারেন্টটি তিনটি ভাগে ভাগ হবে। একটি আমার I1 এর মধ্যে 50 ওহমের মধ্যে যাবে, অপরটি আমার I2 বা 15 ওহমের মধ্যে যাবে, এবং বাকিটি আমার R3 এর মধ্যে যাবে। এবং I1, I2, I3 আবার ফাইনালি বি বিন্দুতে অ্যাড হয়ে আমার ফিরে আসবে। সো আমরা কিন্তু একটি অ্যান্সার অলরেডি পেয়ে গিয়েছি যে 100 ওহম রোধের মধ্যে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। এই যে আমি এখানে লিখে রাখছি I 100 ওহম ব্র্যাকেটের মধ্যে লিখে রাখছি, এবং তা হবে কিন্তু আমার যেটা বর্তনীর মেইন কারেন্ট রয়েছে 0.055
অ্যাম্পিয়ার। এখন আমরা এই যে প্যারালাল অংশ রয়েছে, এই প্যারালাল অংশের তিনটাতে ইন্ডিভিজুয়ালি কিভাবে কারেন্টের ভ্যালুটি বের করতে পারি। সো এক্ষেত্রে দেখো, এই যে তিনটি রেজিস্টর রয়েছে, এই তিনটি রেজিস্টরের কিন্তু ভোল্টেজ সেম, অর্থাৎ আমরা যদি এ এবং বি বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্যকে ভিএবি দ্বারা ডিনোট করি, তাহলে প্রত্যেকটি রোধের বিভব পার্থক্য কিন্তু হবে ভিএবি। এখন এই ভিএবি এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি? এই ভিএবি এর ভ্যালুটা আমরা বের করতে পারি, দেখো এই বিন্দুতে কতটুকু কারেন্ট প্রবেশ করছে। এই বিন্দুতে প্রবেশ করবে 0.055 এবং বের হচ্ছে কতটুকু, বি বিন্দু থেকে বের হচ্ছে কতটুকু, তাও 0.055। সো 0.055 ইন্টু এ এবং বি, এই দুই বিন্দুর মধ্যবর্তী তুল্যরোধ কত? এ এবং বি বিন্দুর মধ্যবর্তী তুল্যরোধ হচ্ছে বেসিক্যালি এই তিনটি রোধের যেটা প্যারালাল কম্বিনেশনের তুল্যরোধ তা, এবং তা কিন্তু আমরা অলরেডি এখানে বের করে রেখেছি, এবং তা হচ্ছে 9.375। সো ভিএবি এর ভ্যালুটি আমরা ক্যালকুলেটর থেকে পেয়ে যাচ্ছি 0.51 ভোল্ট। সো আমরা যেহেতু এখন এই ভিএবি এর ভ্যালু পেয়ে গিয়েছি, তাহলে আমরা কিন্তু এখন প্রত্যেকটি রোধের মধ্যে কারেন্টের মান বের করে ফেলতে পারি। আমরা যদি এখন আই যা হচ্ছে R2 এর মধ্য দিয়ে যাচ্ছে তা বের করতে চাই, তাহলে তা কিন্তু হবে, দেখো R2 এর অ্যাক্রসে ভোল্টেজ কতটুকু, যা হবে হচ্ছে যে কি এ এবং বি বিন্দুর বিভব পার্থক্য, এবং তা কিন্তু 0.51 যা আমরা বের করেছি, ডিভাইডেড বাই এই R2 এর যা রেজিস্ট্যান্স রয়েছে, এবং এখান থেকে এই ভ্যালুটি আমরা পেয়ে যাচ্ছি 0.01 অ্যাম্পিয়ার। তারপর আমরা আই, এই যে আমাদের এটাকে দ্বারা আমরা প্রকাশ করছি আর দ্বারা, সো আই আর এর মধ্যে যে কারেন্ট প্রবাহিত হবে তার ভ্যালু কিন্তু হবে 0.51 ডিভাইডেড বাই তাও अगेन 15 ওহম, এন্ড দেন এখান থেকে আমরা ভ্যালু পাচ্ছি 0.034 অ্যাম্পিয়ার। দেন ফাইনালি আমরা এই যে R3 রয়েছে তার মধ্যে যে কারেন্টের ভ্যালুটি পাচ্ছি তা কিন্তু হবে আমার R3 এর অ্যাক্রসে বিভব পার্থক্য কত, 0.51 ডিভাইডেড বাই তাও 50 এর রেজিস্ট্যান্স, এবং এই ভ্যালুটি বেসিক্যালি এর সমানই আসবে, অর্থাৎ 0.01। আমরা যদি তোমাদের এই অ্যানসারটি হয়েছে কিনা চেক করতে চাও, তাহলে তোমরা একটু লক্ষ্য করলেই দেখবে, দেখো IR2, IR এবং IR3 এই তিনটি কারেন্টের যোগফল কিন্তু আমার 0.055ই আসবে। কেননা এই 0.055 যে কারেন্টটি রয়েছে, এই যে এখান থেকে যা আসছে এই বিন্দু দিয়ে যা প্রবেশ করছে, তা কিন্তু তিন ভাগে ভাগ হয়ে আবার বি বিন্দুতে এসে অ্যাড হয়ে আমার ভোল্টেজ সোর্সে ফিরে আসছে। সো যার কারণে I1, I2, I3 এর সমষ্টি অবশ্যই এই যে মেইন কারেন্ট রয়েছে তার সমান হবে। সো আশা করি তোমরা এর সলিউশন প্রসিডিউরটি বুঝেছো। এখন তুল্যরোধ সংক্রান্ত একটি সমস্যার সমাধান করব। তো আমাদের যে সার্কিটটি দেওয়া আছে তা কিন্তু দুই পাশেই অসীমে বিস্তৃত, এদিকে অসীমে বিস্তৃত, এদিকে অসীমে বিস্তৃত। এখন এই ধরনের অসীমে বিস্তৃত সার্কিট যখন আমরা সলভ করতে যাব, সো আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করব। কিভাবে? আচ্ছা দেখো, আমার কাছে একটি 5 মিটার দৈর্ঘ্যের তার আছে, যার দৈর্ঘ্য 5 মিটার, যেটা হচ্ছে নির্দিষ্ট দৈর্ঘ্যের। এখন এই 5 মিটার দৈর্ঘ্যের একটি তারের ধরো আমি এ বরাবর একটি দাগ দিলাম। তো ধরো এটার দৈর্ঘ্য যদি হয় এখন 1 মিটার, তাহলে বাকি অংশের দৈর্ঘ্য হবে কত? 4 মিটার। আচ্ছা ভালো কথা। কিন্তু আমার কাছে ধরো একটি অসীম দৈর্ঘ্যের তার আছে। সো তুমি কাউকে যখন বলবা এর দৈর্ঘ্য কত, তুমি বলবা এর দৈর্ঘ্য আসলে কোনো নির্দিষ্ট মান নেই, এটা হচ্ছে অসীমে বিস্তৃত, অসীম। সো তুমি এখন চিন্তা করো, তুমি ধরো এই অসীম বিস্তৃত তারের কোন একটি অংশ বরাবর কেটে ফেললা। তো কেটে ফেলার পর তুমি যে দুটি তার পাবে তারাও কিন্তু অসীমে বিস্তৃত হবে, অসীম দৈর্ঘ্যের হবে, কোনো নির্দিষ্ট মান তুমি বলতে পারবা না কাউকে। সো এই ক্ষেত্রে তোমরা যখন হচ্ছে একটা ব্যাপার বুঝতে পারছো যে আমরা যখন অসীমে বিস্তৃত, উভয় পাশে অসীমে বিস্তৃত এরকম কোন একটি অংশকে যখন মাঝখান বরাবর কেটে ফেলি, মাঝখান বরাবর হোক বা যে কোনো দিকে যখন কেটে ফেলি, তখন যে দুটি অংশ পাই তারাও বেসিক্যালি অসীমে বিস্তৃত হয়। এখন
এই টেকনিকটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখো আমার কাছে দুই পাশে অসীমে বিস্তৃত একটি সার্কিট ছিল। তো আমি ধরো তাকে কোন একটি অংশ বরাবর কেটে ফেললাম। তো কেটে আমার লাভটা কি হলো? আমার লাভ হলো আমি তার এক পাশে দুইটি বিন্দু কল্পনা করতে পারি, এ বিন্দু আর একটা বি বিন্দু। কারণ পূর্বে দেখো দুই পাশে হচ্ছে আমার কি ছিল, তোমার অসীমে বিস্তৃত ছিল। তো সেই ক্ষেত্রে আমার ক্যালকুলেশনের সুবিধার্থে আমার দুইটা প্রান্ত দরকার, যার অ্যাক্রসে আমি বেসিক্যালি তুল্যরোধ নির্ণয় করতে পারবো। তো এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখো আমি এখন কিন্তু আমার আগে যে সার্কিট ছিল এখন যে সার্কিট রয়েছে তার মধ্যে কিন্তু কোনো চেঞ্জ নেই এখন, কারণ যেহেতু আগেরটা অসীমে বিস্তৃত ছিল এখনটাও কি অসীমে বিস্তৃত। জাস্ট পার্থক্য হচ্ছে এটাতে এক প্রান্তে আমি প্রান্ত ধরে নিয়েছি এবং অপর প্রান্তকে অসীমে বিস্তৃত হতে দিয়েছি। সো এতটুকু করার পরে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে তা হলো, দেখো এই যে সার্কিটটি রয়েছে যা এদিকে বিস্তৃত, তার একটা অংশ কিন্তু রিপিটেটিভ, একটা অংশ হচ্ছে রিপিটেটিভ, তা হলো এটা। এই জিনিসটা হচ্ছে বারবার রিপিট হচ্ছে, এটা বারবার রিপিট হচ্ছে। সো এরপরে তুমি যেটা করবা তা হলো একটি ইউনিট বাদ রেখে বাকি অংশটুকু চিন্তা করবা, একটি ইউনিট বাদ রেখে বাকি অংশটুকু চিন্তা করতে পারি। সো আমরা যদি এই অসীম দৈর্ঘ্যের একটা তার রয়েছে, এর থেকে যদি 1 মিটার কেটে ফেলি, আমরা যদি এর থেকে 1 মিটার কেটে ফেলি, বাকি যে অংশ থাকবে তার দৈর্ঘ্য কত হবে? তার দৈর্ঘ্যের তো কোনো চেঞ্জ হবে না, কারণ তুমি যদি সাগর থেকে 1 ফোঁটা পানি নিয়ে নাও বা 1 ফোঁটা পানি অ্যাড করো, তুমি তো হচ্ছে এক্ষেত্রে বলতে পারবা না এটাতে পরিবর্তন হয়ে যাবে। তুমি অসীম দৈর্ঘ্যের তার থেকে যদি মানে একটি ক্ষুদ্র অংশ কেটে ফেলো বা অনেক বড় অংশ কাটলেও বাকি অংশটুকু তো অসীমই থাকছে। সো এই ব্যাপারটা যদি এখন আমরা অ্যাপ্লাই করি এখানে, তা দাঁড়াচ্ছে দেখো শুরুতে আমাদের যে উভয় পাশে বিস্তৃত বর্তনী ছিল তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ছিল ধরো x বা তুল্যরোধ ছিল x, যা আমাদের বের করতে হবে। তো আমরা যখন তাকে কেটে ফেললাম, কেটে ফেলার পর যে অংশটুকু পেয়েছি, মানে এক পাশে কেটে ফেলার পর যে অংশটুকু পেয়েছি তাও হচ্ছে অসীমে বিস্তৃত এবং অবভিয়াসলি তারও যে তুল্যরোধ থাকবে তাও হবে x। এখন আমরা যদি এবার এই অংশটার চিন্তা করি, মানে যে অংশটুকে আমরা একটা ইউনিট বাদ রেখে এই যে সবুজ ব্র্যাকেটের ডান পাশের যে অংশ রয়েছে সে অংশও কি অসীমে বিস্তৃত এবং অবভিয়াসলি তার তুল্যরোধ হবে x। সো আমরা যদি এখন সার্কিটটিকে একটু নতুন ভাবে সাজাই, তার এটা হলো আমাদের a বিন্দু, এটা হলো আমাদের b বিন্দু, এবং এখান থেকে দেখো আমরা একটা রেজিস্টর যা হচ্ছে 10 ওহম, তা আমাদের দেওয়াই আছে কোশ্চেনে, এবং ধরো এটিও হচ্ছে আমাদের 10 ওহম রেজিস্টর, এন্ড দেন বি প্রান্ত এখানে অ্যাড করে দিলে এটাও হচ্ছে আমাদের 10 ওহম রেজিস্টর। এখন ডান পাশের যে অসীমে বিস্তৃত সার্কিটটি রয়েছে তার ইকুইভ্যালেন্ট রোধ বা হচ্ছে যে তুল্য রোধ কত তা আমরা অলরেডি ব্যাখ্যা করেছি, তা হবে x, এবং তা কিন্তু এই ইউনিটের সাথে এই যে আমাদের যেটা রিপিটেটিভ ইউনিট আছে বা যে ইউনিটটা পুনরাবৃত্তি হচ্ছে তার সাথে কিন্তু প্যারালাল আছে। সো আমি এখন এটাকে লিখব x। সো এখন মজার ব্যাপারটি দেখো, আমরা এখন যে সার্কিটটি ড্র করলাম তার আবার তুল্য রোধ কিন্তু হচ্ছে x। কেননা এটা কোন সার্কিটটি? এটি হচ্ছে বেসিক্যালি আমরা যখন অসীমে দুই দিকে অসীমে বিস্তৃত সার্কিটটিকে যখন ধরো এক পাশে কেটে ফেলে একটা প্রান্ত বিন্দু নিলাম a b, তারপরে যে সার্কিটটি পেয়েছিলাম তারও তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স x ছিল বা তুল্যরোধ x ছিল। এখন তার একটি ইউনিট বাদ রেখে বাকি অংশটুকুও হচ্ছে কি আবার তুল্যরোধ x, কিন্তু যেহেতু হচ্ছে যে কি পূর্বেই এটা হচ্ছে একদম অসীমে বিস্তৃত রোধ ছিল এবং এটার টোটাল বা এটার যেটা তুল্যরোধ আছে তাও x। তো এখন আমি যদি এখানে আমার নরমাল যে সিরিজ প্যারালালের বিষয় রয়েছে তা যদি অ্যাপ্লাই করি, আমার এখন এই x টি হচ্ছে এই যে বর্তনী রয়েছে ফাইনাল যে বর্তনী পাচ্ছি তার তুল্যরোধ। এটাতে দেখো 10 ওহম 10 যোগ এই 10 এবং এই তুল্যরোধ x বা ডান পাশের এই যে তুল্যরোধ পেয়েছি x তা আবার কি প্যারালাল আছে। সো প্যারালাল থাকলে এর ভ্যালু কিন্তু হবে ধর 10x ডিভাইডেড বাই 10 প্লাস x, এবং ফাইনালি প্লাস করব আমাদের লাস্টে যে 10 ওহম রয়েছে তাকে, এটি। এখন এখান থেকে কিন্তু আমরা একটি সমীকরণ পাবো, তা আমরা প্রথমে ধরো বের করি আগে 10 plus x, 10 and 10 that means 20, so 200 plus 20x plus 10x। এখন এখান থেকে আমরা পাচ্ছি 10x plus x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 200 plus
30x, so x square minus 20x minus 200 equal to আসছে আমাদের 0। সো দেখো এই ক্ষেত্রে আমরা কিন্তু একটি দ্বিঘাত সমীকরণ পেয়েছি এবং একে যদি আমরা সলভ করি ক্যালকুলেটরের মাধ্যমে তা দাঁড়ায় x equal to 27.32 ওহম। অপর যে মানটি থাকে সলিউশনের তা কিন্তু হয় ঋণাত্মক, যা গ্রহণযোগ্য না। সো আমাদের অ্যান্সারই হচ্ছে 27.32 ওহম, যা এখানে যে বর্তনীটি দেওয়া আছে অসীম দিকে বিস্তৃত তার তুল্য রোধের মান। সো আশা করি তোমরা টেকনিকটি বুঝেছো এবং এই ধরনের ম্যাথ আসলে তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ সমস্যাটি সমাধান করবে তাও বুঝেছো। তৃতীয় সমস্যাটিও একটি তুল্য রোধ নির্ণয় সংক্রান্ত সমস্যা এবং এখানে দেখো আমরা যে সার্কিটটি দেখতে পাচ্ছি তার দেখো একটি বিন্দু রয়েছে এ বিন্দু এবং অপর একটি বিন্দু আছে বি বিন্দু। এটাকে আমরা সুবিধার্থে এ দ্বারা প্রকাশ করি, এটাকে বি দ্বারা, এবং অপর যে বিন্দু আছে ধরো তাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। এখন দেখো এই বিন্দুটি যদি সি হয় তাহলে কিন্তু এই বিন্দুটিও সি হবে। কেন সি হবে? কারণ এই যে দেখো এই তারটি রয়েছে, এই তারটি বা এই বিন্দু এবং এই বিন্দুর মাঝখানে কিন্তু কোনো রেজিস্টর বা কোনো ভোল্টেজ সোর্স বা কোনো সার্কিট এলিমেন্ট নেই। জাস্ট এই বিন্দু আর এই বিন্দু কিন্তু একটি তার দ্বারা যুক্ত, নরমাল একটি তার দ্বারা যুক্ত। সো নরমাল যদি একটি তার দ্বারা যুক্ত হয় এবং দুইটি বিন্দুর মাঝখানে যদি কোনো প্রকার সার্কিট এলিমেন্ট না থাকে তখন দুটিকে আমরা একই বিন্দু হিসেবে গণ্য করব। এবং এখানে যে তারটি দেখতে পাচ্ছ এটি কিন্তু এই তারের সাথে কানেক্টেড না। যখনই তোমরা কোনো একটি সার্কিটে এই ধরনের দেখবা তখন বুঝে নেবা যে একটি তার অপর একটি তারের উপর দিয়ে চলে গিয়েছে, তাদের মধ্যে কোনো কানেকশন নেই। সো আমরা যদি এখন সার্কিটটিকে একটু নতুন ভাবে আঁকার চেষ্টা করি তাহলে দেখো আমরা এখানে বিন্দু পেয়েছি কয়টি? দুইটি, এ বিন্দু, তারপর হচ্ছে আমাদের বি বিন্দু এবং হচ্ছে আমাদের সি বিন্দু। সো দেখো সি বিন্দুটির অবস্থান কিন্তু এ এবং বি এর মাঝখানে। তো আমরা সি বিন্দুটিকে মাঝখানে রেখে দুই পাশে এ বিন্দু এবং বি বিন্দু দিতে পারি। তো প্রথম যে দুটো রেজিস্টর আছে তা কিন্তু হলো এ এবং সি এর মাঝখানে, অর্থাৎ এ এবং সি এর মাঝখানে আমরা কিন্তু হচ্ছে দুটি রেজিস্টর পাচ্ছি যা প্যারালালে। আচ্ছা, তারপরে দেখো সি এবং বি এর মাঝখানেও কিন্তু দুটি রেজিস্টর রয়েছে, তারাও কিন্তু সিবি এবং সিবি তাদের দুইটির প্রান্তবিন্দু কিন্তু সেম। তো আমরা দেখো আরো দুটি রেজিস্টর পাচ্ছি সি এবং হচ্ছে বি বিন্দুর মাঝখানে। তো ফাইনালি এই যে সার্কিটটি রয়েছে একে কিন্তু আমরা সিম্পল করে ফেলেছি, অর্থাৎ আমাদের এখন বের করতে হবে বেসিক্যালি এ এবং বি বিন্দুর মাঝখানে তুল্য রোধ। এবং এটা আমরা কিভাবে করতে পারি? দেখো এখানে যে 4 এবং 4 রয়েছে তারা কিন্তু হচ্ছে প্যারালাল এবং প্যারালাল কম্বিনেশন দুটি পরস্পরের সাথে সিরিজে আছে। সো আমরা যদি সরাসরি আমাদের আর ইকুইভ্যালেন্ট লিখি তাহলে কিন্তু তা দাঁড়াবে 1 ডিভাইডেড বাই 1/4 প্লাস 1/4, এই যে সিরিজে বাকি প্যারালাল অংশটি 1/4 প্লাস হচ্ছে 1/4। সো আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে কিন্তু আসবে 2 প্লাস 2 ওহম, দ্যাট মিন্স আমাদের অ্যান্সার হচ্ছে 4 ওহম। এখন আমরা যে সমস্যাটি সমাধান করব সেখানে বলা হচ্ছে রাফি পটেনশিওমিটারের সাহায্যে কোষের তড়িৎচালক শক্তি পরিমাপের জন্য বর্তনীর সাথে 14 ওহম রোধের একটি পরিবর্তনশীল রোধ লাগিয়ে দেখলো। বর্তনীর প্রবাহ আগের চেয়ে 5:3 অনুপাতে কমে গেল। বর্তনীটির আগের রোধ কত ছিল? অর্থাৎ বর্তনীতে ধরো আগের রোধ ছিল R1 এবং তখন কারেন্ট প্রবাহিত হতো I1। তো বর্তনীতে আমরা এখন ব্যবহার করব 14 ওহম এবং এর কারণে আমরা তড়িৎ প্রবাহ পাবো I2। অর্থাৎ একটা ব্যাপার দেখো, এখানে আমরা কিন্তু ব্যবহার করছি পরিবর্তনশীল রোধ। পরিবর্তনশীল রোধ মানে হচ্ছে রিওস্টেট। রিওস্টেটের সুবিধাটা হচ্ছে তুমি কিন্তু ওখানকার যে রোধের মান রয়েছে বা রেজিস্ট্যান্স রয়েছে তা কিন্তু চেঞ্জ করতে পারবা। তুমি যদি নরমাল রেজিস্টর ব্যবহার করো তা কিন্তু হচ্ছে বেসিক্যালি মান চেঞ্জ করতে পারবা না। সো তোমার যদি খুব সহজে মান চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু তোমার রিওস্টেট ব্যবহার করতে হবে, যেখানে মানটা খুব সহজেই বিভিন্ন মান ব্যবহার করে সার্কিটের হচ্ছে যে তড়িৎ প্রবাহ বা অন্যান্য বিভিন্ন বিষয় পরিমাপ করতে পারবা। তো এখন আমরা যদি এই ক্ষেত্রে একটু লক্ষ্য করি
বর্তনীর প্রবাহ আগের চেয়ে 5:3 অনুপাতে কমে গেল। এর মানে কি? এর মানে হচ্ছে ধরো বর্তনীতে আগে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হতো, তো বর্তনীর প্রবাহ যদি 5:3 অনুপাতে কমে যায়, দ্যাট মিন্স নতুন তড়িৎ প্রবাহ হবে কিন্তু 3 অ্যাম্পিয়ার। এখন আমরা তাহলে বলতে পারি I2 ডিভাইডেড বাই I1 যে অনুপাত রয়েছে তা কিন্তু হবে 3/5। দ্যাট মিন্স এখান থেকে আমরা লিখতে পারি I2 ইকুয়াল টু হচ্ছে 3/5 I1। সো I2 এর পরিবর্তে আমরা লিখতে পারি V, মানে যে তড়িৎচালক শক্তি আমরা পরিমাপ করতে চাচ্ছি, V ডিভাইডেড বাই হচ্ছে 14 ওহম ইকুয়াল টু 3/5। I1 এর জন্য করেসপন্ডিং যে তড়িৎচালক শক্তি রয়েছে তাও কিন্তু হবে V, কারণ আমরা তড়িৎচালক শক্তির মান চেঞ্জ করিনি। এবং এই ক্ষেত্রে আমাদের বের করতে হবে R1 এর ভ্যালুটি। সো এখান থেকে আমরা R1 ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 42 ডিভাইডেড বাই 5 ওহম, এবং এর ভ্যালু আসবে 8.4 ওহম। আমরা এখন বিগত বছরের কিছু সমস্যা সমাধান করব। তো দেখো, প্রথম সমস্যাটিতে বলা হচ্ছে 6 ভোল্টের সাথে একটি ব্যাটারির অভ্যন্তরীণ রোধ 0.25 ওহম, অন্য একটি 0.5 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট 3 ভোল্ট ব্যাটারির সাথে সমান্তরালে সংযোগ করলে উক্ত সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করো। সো আমরা যদি একটু চিত্রটা ভিজুয়ালাইজ করার ট্রাই করি তাহলে কিন্তু হবে তা এরকম। তো আমরা যদি চিত্র লক্ষ্য করি তাহলে দেখো, একটি 6 ভোল্টের ব্যাটারি এবং তার অভ্যন্তরীণ রোধটিকে আমরা আলাদাভাবে দেখাচ্ছি 250 মিলি ওহম, দ্যাট মিন্স 0.25 ওহম, এবং অপরটি দেখো 3 ভোল্ট এবং এর অভ্যন্তরীণ রোধকেও যা 0.5 ওহম বা 500 মিলি ওহম তাকেও আমরা আলাদাভাবে দেখিয়েছি। আমরা এখানে একটি ভোল্ট মিটার কানেক্ট করেছি তাদের দুই প্রান্তের বিভব পার্থক্য, অর্থাৎ এটি ধরো আমার এ প্রান্ত, এটি হচ্ছে আমার বি প্রান্ত। তো এই দুই প্রান্তের বিভব পার্থক্যকে আমরা একটা ভোল্ট মিটারের সাহায্যে মেজার করব। সো এখানে দেখো, আমার যদি দুইটা ব্যাটারিরই ভোল্টেজ সেম থাকতো, অর্থাৎ 6 ভোল্ট এবং 6 ভোল্ট বা 3 ভোল্ট বা 3 ভোল্ট, তখন কিন্তু এই দুটি তড়িৎ কোষের প্যারালাল সমবায়ের যে তুল্য তড়িৎ চালক শক্তি হতো তা কিন্তু 6 ভোল্টই হতো, মানে যদি দুইটাই হচ্ছে মান সমান হতো। কিন্তু এখন যেহেতু তাদের মান ভিন্ন, তো আমাদের এটা অন্যভাবে সলভ করতে হবে। তো এক্ষেত্রে আমরা যদি প্রথমে E1 ভোল্টেজের জন্য চিন্তা করি, ভোল্টেজ সোর্সের জন্য চিন্তা করি, তার জন্য আমরা একটা কারেন্ট পাবো, করেসপন্ডিং একটা কারেন্ট পাবো, এবং হচ্ছে E2 এর জন্য আমরা একটা হচ্ছে কারেন্ট পাবো। তো এই দুটি যদি আমরা আগে বের করে নিই, I1 ইকুয়াল টু হবে কিন্তু 6 ভোল্ট ডিভাইডেড বাই তার যে অভ্যন্তরীণ রোধ রয়েছে 0.25 ওহম তা, এবং এর ভ্যালু কিন্তু হচ্ছে 24 অ্যাম্পিয়ার। এবং I2 ও একইভাবে হচ্ছে আমরা যা করেসপন্ডিং হচ্ছে 3 ভোল্টের, তো এটার জন্য হচ্ছে 0.5 ওহম ডিভাইডেড বাই তার অভ্যন্তরীণ রোধকে দ্বারা ভাগ করলাম, এবং এই ক্ষেত্রে তার ভ্যালু দাঁড়াচ্ছে 6 অ্যাম্পিয়ার। তো এই I1 এবং এই I2 যুক্ত হয়ে আমরা কিন্তু একটা কারেন্ট পাবো I, এবং তার ভ্যালু হবে I ইকুয়াল টু 24 প্লাস 6 অ্যাম্পিয়ার। দ্যাট মিন্স এর ভ্যালু হচ্ছে 30 অ্যাম্পিয়ার। এখন দেখো, আমাদের এক্ষেত্রে যদি এই প্যারালাল কম্বিনেশনকে যদি আমরা একটা তুল্য তড়িৎচালক শক্তি এবং একটি তুল্য অভ্যন্তরীণ রোধ দ্বারা প্রকাশ করি, তাহলে কিন্তু হবে তা এরকম। এই যে দেখো, ডানের যে একদম নিচের যে চিত্রটি রয়েছে ওখানে কিন্তু আমরা প্যারালাল কম্বিনেশনের পরিবর্তে একটা রোধ বসাচ্ছি, একটা ভোল্টেজ সোর্স দিচ্ছি এবং তার একটি অভ্যন্তরীণ রোধ দিচ্ছি। তো ধরা যাক আমরা ই এর মানটি আমাদের এখন বের করার প্রয়োজন নেই, কিন্তু আমরা চাইলে আরপি মানে যে ইকুইভ্যালেন্ট অভ্যন্তরীণ রোধটা থাকবে বা তুল্য অভ্যন্তরীণ রোধ থাকবে তা কিন্তু আমরা বের করতে পারি। আচ্ছা, এর আগে একটা ব্যাপার বলিনি, এখানে তো আমরা I ইকুয়াল টু I1 প্লাস I2 পেয়েছিলাম। সো আমরা যখন এই কম্বিনেশনের পরিবর্তে তাদের তুল্য তড়িৎচালক শক্তি এবং তুল্য অভ্যন্তরীণ রোধ এঁকেছি, তাহলে এক্ষেত্রে কিন্তু কারেন্টের ভ্যালুটি হবে আমার I। আর এখানে যে আরপি রয়েছে তা কিন্তু হবে আমার পূর্বের যে দুটি অভ্যন্তরীণ রোধ ছিল তাদের প্যারালাল সমবায়ের ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এটা হবে আমাদের 1 ডিভাইডেড বাই 1 প্লাস 0.25 প্লাস 1 ডিভাইডেড বাই 0.5 ওহম, এবং এর ভ্যালু হচ্ছে 1/6 ওহম। সো এখন আমার ভোল্ট মিটার কতটুকু
বিভব পার্থক্য পরিমাপ করবে। দেখো আমরা কিন্তু এখানে এ প্রান্ত এবং বি প্রান্ত চিন্তা করতে পারি এবং এই পুরো ব্যাপারটিকে একটি বক্সের মধ্যে চিন্তা করতে পারি, কারণ আমার যে অভ্যন্তরীণ রোধ থাকে তা তো বেসিক্যালি আমার ব্যাটারির অভ্যন্তরেই থাকে। আমরা তো এখানে দেখানোর সুবিধার্থে এভাবে এঁকেছি। তো ভোল্টমিটার কতটুকু বিভব পার্থক্য অ্যাকচুয়ালি পরিমাপ করবে? এই আই পরিমাণ কারেন্টের জন্য এই আরপি যে পরিমাণ বিভব পতন ঘটবে তা মূলত আমাদের ভোল্টমিটার পরিমাপ করবে। সো আমরা আমাদের ভোল্টমিটারের রিডিং ইকুয়াল টু তাহলে লিখতে পারি আই ইন্টু আরপি। আমাদের আই এর ভ্যালু হচ্ছে 30 অ্যাম্পিয়ার এবং আরপি এর ভ্যালু হচ্ছে 1/6, একক হচ্ছে ভোল্ট এক্ষেত্রে। সো আমাদের ভ্যালু পেয়ে যাচ্ছি 5 ভোল্ট। তাহলে উক্ত সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য হবে 5 ভোল্ট। আমাদের পরবর্তী সমস্যাটিতে বলা হচ্ছে একটি 120 ওয়াট 60 ভোল্ট বাতিকে 100 ভোল্ট ডিসি লাইনে লাগানো হলো। পূর্ণ উজ্জ্বলতার জন্য বাতির শ্রেণী সমবায়ে কত রোধ লাগাতে হবে? তো আমরা যদি একটু চিত্রটা স্কেমেটিকটা ড্র করি তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 100 ভোল্টের ডিসি সোর্স এবং এর সাথে একটি বাতি লাগানো আছে এবং তার সাথে আমাদের কিন্তু রেজিস্টর লাগাতে হবে যার মানটা আমাদের বের করতে হবে। এটা কারণ ধরো আমরা R দ্বারা ডিনোট করি। তো এখন এখানে যেহেতু বলা হচ্ছে পূর্ণ উজ্জ্বলতা, পূর্ণ উজ্জ্বলতা বলতে কি বোঝানো হচ্ছে? দেখো 60 ভোল্ট বাতি মানে বাতির মধ্যে ম্যাক্সিমাম 60 ভোল্ট ভোল্টেজ বা বিভব পতন হতে পারবে। সো আমি যদি বাতির পূর্ণ উজ্জ্বলতা পেতে চাই তাহলে 100 ভোল্টের মধ্যে অবভিয়াসলি 60 ভোল্ট এখানের মধ্যে পতন ঘটতে হবে বা এই বাতির মধ্যে 60 ভোল্ট বিভব পতন হতে হবে, আর বাকি যে আমাদের রেজিস্টর লাগাতে হবে তার মধ্যে অবশ্যই 40 ভোল্ট বিভব পতন হবে। সো আমাদেরকে বেসিক্যালি এমন একটি আর এর মান বের করতে হবে যার কারণে বাতিতে 60 ভোল্ট এবং রেজিস্টরে 40 ভোল্ট বিভব পতন ঘটে। এখন আমাদেরকে এই সমস্যাটি সমাধানের ক্ষেত্রে প্রথমে বাতির যে রেজিস্ট্যান্স রয়েছে বা বাতির যে রোধের মান রয়েছে তা বের করতে হবে এবং একে যদি আমরা আর বাল্ব দ্বারা প্রকাশ করি তাহলে কিন্তু হবে তা আমরা দেখো P ইকুয়াল টু হচ্ছে কিন্তু V স্কয়ার বাই R আমাদের ফর্মুলা। তো এখানে আমাদেরকে P এর ভ্যালু দেওয়া আছে এবং V এর ভ্যালুও দেওয়া আছে। সো আমরা পেয়ে যাচ্ছি তাহলে 60 স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 120 ওহম এবং এর ভ্যালু হচ্ছে 30 ওহম। এখন একটু লক্ষ্য করো এই বর্তনীতে এই বাতি এবং রেজিস্টরটি সিরিজে যুক্ত আছে। তো বর্তনীর বাতিতে যদি আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় তাহলে এই রেজিস্টরেও আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। এখন বাতিতে যে বিভব পতন ঘটা উচিত তার ভ্যালু হচ্ছে 60 ভোল্ট, বাতির রোধ হচ্ছে 30 ওহম। তো বাতিতে তড়িৎ প্রবাহের মান কত হবে? বাতিতে তড়িৎ প্রবাহের মান হবে 60 ডিভাইডেড বাই 30 এবং অবভিয়াসলি এটাই আই এর মান হতে হবে এবং এর সাথে সাথে এই রেজিস্টরের যে ভোল্টেজ রয়েছে 40 ভোল্ট এর অ্যাক্রসে যে কারেন্ট প্রবাহিত হবে 40 বাই R তার ভ্যালু আই এর মান হতে হবে বা 60 বাই 30 এই যে ভ্যালুটি আসবে তার সমানই হতে হবে যেহেতু এক্ষেত্রে তারা সিরিজে যুক্ত। তো এখান থেকে আমরা R এর ভ্যালু পেয়ে যাচ্ছি 1200 ডিভাইডেড বাই 60 ওহম, দ্যাট মিন্স এর ভ্যালু আসবে 20 ওহম। পরবর্তী সমস্যাটিতে দেখো 12 ভোল্ট ব্যাটারি থেকে প্রবাহিত বিদ্যুতের মান কত? মানে আমার এখানে 12 ভোল্টের জন্য যে কারেন্টটা বের হচ্ছে আই তার মান বের করতে হবে। সো আমাদের এখানে করণীয় কি? আমাদের এখানে করণীয় হচ্ছে আগে এই সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধটি বের করে ফেলা এ বি বিন্দুর রেসপেক্টে। তো এখন আমরা যদি আস্তে আস্তে এটা সলভ করা শুরু করি তাহলে এটা খুবই সিম্পল। প্রথমে দেখো আমাদের এখানে যেটি তীরের মতো অংশ রয়েছে এই তীরের মতো অংশের 1 এবং 1 পরস্পরের সাথে শ্রেণীতে যুক্ত। সো পরস্পরের সাথে শ্রেণীতে যুক্ত অর্থাৎ 1 + 1 মানে 2 ওহম এখান থেকে পাই। সো এই 1 + 1 এর মাধ্যমে যে 2 ওহমটি আসবে তার সাথে এই 2 ওহমটি আবার সমান্তরালে যুক্ত। তাহলে আমরা যদি এই পোরশনটি এই যে বৃত্তাকৃতির যে পোরশন রয়েছে তার যদি ধরো তুল্য রোধকে ধরো আমরা প্রথম তুল্য রোধ R1 দ্বারা বলতে পারি R1 এটা ইকুয়াল টু আসবে কিন্তু হচ্ছে আমাদের 1
প্লাস 1 ইনভার্স 1 প্লাস 2 ইনভার্স 1, এটার পুরোটার উপর আবার ইনভার্স 1। অর্থাৎ কেন এরকম করছি আমরা জানি 1/r ইকুয়াল টু হচ্ছে 1 ধরো r1 প্লাস হচ্ছে 1/r2। তো এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই জিনিসটাকে হচ্ছে আমরা যখন r এর ভ্যালু বের করব তখন কিন্তু আমরা এটাকে r1 ইনভার্স 1 প্লাস r2 ইনভার্স 1 পুরোটার উপর আবার ইনভার্স 1 করতে পারি। সো এই টেকনিকটি ছোটখাটো, এই ধরনের ছোটখাটো টেকনিক যাতে মনে থাকে বা তোমরা যাতে পরবর্তীতে ব্যবহার করতে পারো। তো এখন আমাদের এখানে 2 ইনভার্স 1 দ্যাট মিন্স হাফ প্লাস হাফ, হাফ প্লাস হাফ মানে 1। সো 1 ইনভার্স 1 মানে হচ্ছে বেসিক্যালি 1 ওহম। সো এখান থেকে এই বৃত্তাকৃতির অংশের যে তুল্যরোধ রয়েছে তা হলো 1 ওহম, এবং এই যে বৃত্তাকৃতির যে অংশ রয়েছে বৃত্তা দ্বারা আমরা চিহ্নিত করেছি, এর সাথে কিন্তু এই 1 ওহমটি আবার শ্রেণীতে যুক্ত আছে। সো আমরা তাহলে পরবর্তী ধাপে লিখতে পারি আমাদের এই শ্রেণীতে যুক্ত 1 ওহম, যা হচ্ছে বেসিক্যালি এই অংশটির সাথে ত্রিকোণাকৃতির অংশের সাথে শ্রেণীতে রয়েছে, এই দুটি মিলেই যে তুল্যরোধ আসবে তা হবে 1 প্লাস 1। অর্থাৎ এখানকার 1 ওহম যা আমি হচ্ছে পেয়েছি এবং এই 1 ওহম দুটি মিলে 1 প্লাস 1 অর্থাৎ 2 ওহম। এখন আমি বর্তনীটি এবার নতুন করে এঁকে ফেলি। বর্তনী যদি এবার আমি নতুন করে এঁকে ফেলি তাহলে দেখো এটি হচ্ছে আমাদের এ বিন্দু, এটি হচ্ছে আমাদের বি বিন্দু, এটি হচ্ছে 12 ভোল্ট। সো 12 ভোল্টের এই পাশে এই যে 1 প্লাস 1 কিন্তু আবার শ্রেণীতে রয়েছে, তো এর পরিবর্তে আমরা সরাসরি 2 লিখতে পারি। 2 ওহম লিখলাম। তারপরে দেখো এই 2 ওহমকে আমরা লিখলাম, এই যে দেখো এই 2 ওহম একে হচ্ছে যে আমরা ড্র করলাম, এটা হচ্ছে আমার এ বিন্দু, এবং আমরা কিছুক্ষণ আগেই যে এই অংশটুকুর, এই সম্পূর্ণ অংশটুকুর তুল্যরোধ বের করলাম, তা কিন্তু আসছে আমাদের 2 ওহম। সো ওটাকেও আমরা হচ্ছে প্লেস করে দিই। এখন দেখো এ বিন্দু এবং বি বিন্দু, এই দুটি বিন্দুর মাঝখানে তোমার তিনটা রেজিস্টর রয়েছে। একটা হচ্ছে 2 ওহম, তিনটেই 2 ওহম করে। কেন? কারণ দেখো এই 2 ওহম, 2 ওহম এবং 2 ওহম তিনটেরই একটি সাধারণ বিন্দু হচ্ছে এ, আবার এই তিনটেরই আরেকটি সাধারণ বিন্দু হচ্ছে বি। সো একাধিক রেজিস্টরের যখন দুটি সাধারণ বিন্দু দুটি করে সাধারণ বিন্দু থাকে তখন তারা সমান্তরালে যুক্ত থাকে। তো আমরা ফাইনালি বর্তনীর যেটা তুল্যরোধ পাচ্ছি তা কিন্তু হবে 2 ইনভার্স 1 প্লাস 2 ইনভার্স 1 প্লাস 2 ইনভার্স 1 দেন হোল ইনভার্স 1। সো 3/2 ইনভার্স 1 দ্যাট মিন্স 2/3 ওহম হচ্ছে আমাদের তুল্যরোধ। সো ফাইনালি আমরা I এর যে মানটি পেয়ে যাচ্ছি তা হবে 12 ভোল্ট ডিভাইডেড বাই 2/3 অ্যাম্পিয়ার, দ্যাট মিন্স 36 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 18 অ্যাম্পিয়ার। আমাদের যে পরবর্তী সমস্যা রয়েছে সেখানে বলা হচ্ছে বর্তনীর সমতুল্য রোধ কত এবং প্রতিটি রোধের তড়িৎ প্রবাহ নির্ণয় করো। অর্থাৎ এই সার্কিট থেকে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সও বের করতে হবে এবং প্রত্যেকটি রেজিস্টরের মধ্যে কারেন্টের মানও বের করতে হবে। তো আমরা যদি একটু অবজার্ভ করি, দেখো এই যে তিনটি চিহ্ন দ্বারা যে সিম্বল রয়েছে এটি মূলত গ্রাউন্ড বোঝায়, সার্কিট এলিমেন্ট বা সিম্বল, এটি একটা হচ্ছে যে গ্রাউন্ড। তো আমরা যদি এই পয়েন্টটিকে, এখানে যে পয়েন্ট রয়েছে এটাকে যদি এ দ্বারা প্রকাশ করি তাহলে আমরা দেখতেই পাচ্ছি এ থেকে গ্রাউন্ডের মাঝখানে তিনটা রেজিস্টর আছে। দেখো 4 ওহম এ থেকে গ্রাউন্ডের মাঝখানে, 50 ওহম এ থেকে গ্রাউন্ডের মাঝখানে, আর 75 ওহমও এ থেকে গ্রাউন্ডের মাঝখানে। এই 4, 50, 75 এরা তাহলে অবশ্যই সমান্তরালে আছে, কারণ তাদের দুটি সাধারণ বিন্দু আছে, একটি হচ্ছে এ বিন্দু এবং অপরটি হচ্ছে গ্রাউন্ড বিন্দু। তো আমরা যদি ওই সমান্তরালে অবস্থিত তিনটির তুল্যরোধ বের করতে চাই তাহলে কিন্তু হবে তা 1 ডিভাইডেড বাই 1/4 প্লাস 1/50 প্লাস 1/75। সো এর যা ভ্যালু আসছে তা হলো 3.53 ওহম।
এখন আমরা যদি সার্কিটটিকে একটু নতুন ভাবে আঁকার চেষ্টা করি, তাহলে দেখো এটি হলো আমাদের ভোল্টেজ সোর্স এবং এর সাথে একটি রেজিস্টর যুক্ত আছে, তা হলো 100 ওহম। এবং এরপরে কিন্তু হচ্ছে বেসিক্যালি আমাদের এ বিন্দুটি, এ বিন্দু। তো এই বিন্দু থেকে গ্রাউন্ডের মাঝখানে আমার যে তুল্য রোধ আছে তা কিন্তু হচ্ছে 3.53 ওহম। এটি হচ্ছে 100 এবং এটি হচ্ছে 6 ভোল্ট। এখন দেখো আমার ব্যাটারির যে ঋণাত্মক প্রান্তটি রয়েছে তাও কিন্তু গ্রাউন্ডের সাথে অ্যাড আছে। তাহলে আমরা বলতে পারি এই দুটি বিন্দু কানেক্টেড হয়ে যাবে। এবং এখানে আমরা চাইলে আমাদের গ্রাউন্ডটি আবার দেখাতেও পারি, গ্রাউন্ডকে চাইলে আমরা এইভাবেও দেখাতে পারি। সো এটা কিন্তু এখন তাহলে আমরা নরমাল যে বর্তনী রয়েছে তার মতোই দেখাচ্ছে। এখানে যদি আমরা এখন কারেন্টের মান বের করতে চাই, তাহলে কারেন্টের ভ্যালু আসবে I হবে আমাদের 6 ভোল্ট ডিভাইডেড বাই 100 এবং 3.53 যেহেতু সিরিজে আছে, তাহলে আমরা সরাসরি লিখতে পারি 100 প্লাস 3.53, এর একক হচ্ছে অ্যাম্পিয়ার এবং এর ভ্যালু আসবে 0.058 অ্যাম্পিয়ার। তো আমরা বর্তনীর সমতুল্য রোধ আচ্ছা আলাদা করে লিখিনি, এটা যদি বর্তনীর সমতুল্য রোধ আলাদা করে লিখতাম তাহলে কিন্তু তা দাঁড়াতো 100 প্লাস 3.53 দাঁড়াতো, এবং তা কিন্তু হবে 103 অর্থাৎ 103.53। আচ্ছা, তো আমাদের এটার অ্যান্সার বের হয়ে গিয়েছে। তো প্রতিটি রোধের তড়িৎ প্রবাহ নির্ণয় করো। এখানে দেখো 6 ভোল্ট থেকে যখন I বের হবে তা কিন্তু 100 ওহমের মধ্যে যাবে, সরাসরি যাচ্ছে। সো 100 ওহমের মধ্যে যে কারেন্ট প্রবাহিত হবে তা অবশ্যই বর্তনীর যে মূল প্রবাহ রয়েছে তার সমানই হবে 0.058 অ্যাম্পিয়ার। তো এরপরে কি হবে, I এর ভ্যালু যখন এ বিন্দুতে আসবে, I এর ভ্যালু যখন এ বিন্দুতে আসবে, এই যে এ বিন্দুতে আসার পর তা তিনটি ভাগে ভাগ হবে, একটি 4 এর মধ্যে যাবে, একটি 5 এর মধ্যে যাবে, একটি 75 এর মধ্যে যাবে। তো এটি আমরা কিভাবে বের করতে পারি? এটি আমাদের বের করতে হবে এ থেকে গ্রাউন্ডের মধ্যে যে বিভব পার্থক্য আছে তা যদি আমরা বের করে ফেলতে পারি, তাহলে সেই বিভব পার্থক্যই তোমার 4, 50 এবং 75 এর জন্য প্রযোজ্য হবে। কারণ একাধিক রেজিস্টর যখন প্যারালাল থাকে তখন তাদের বিভব পার্থক্য সমান থাকে। সো আমরা যদি এ থেকে গ্রাউন্ডের মাঝখানের যে বিভব পার্থক্য আছে তা যদি বের করে ফেলতে পারি, তাহলে সেই বিভব পার্থক্যকে যদি আমরা তাদের স্ব রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করে দিই, তাদের মধ্যে করসপন্ডিং বা তাদের ইন্ডিভিজুয়ালি তাদের মধ্যে যে কারেন্ট প্রবাহিত হবে তা পেয়ে যাব। তো এখন আমাদের তাহলে এ থেকে গ্রাউন্ডের মাঝখানের যে বিভব পার্থক্য আছে তা বের করতে হবে, এবং তাকে যদি আমরা VA দ্বারা প্রকাশ করি তা কিন্তু হবে, দেখো বর্তনীর যে মূল প্রবাহ আছে 0.058 ইনটু এ থেকে গ্রাউন্ডের মাঝখানে যে তুল্য রোধ আছে 3.53 তার গুণফল, এটা হচ্ছে ধরো ভোল্ট এককে আসবে। তো এর ভ্যালু আসছে 0.205 ভোল্ট। তো এখন আমরা তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার মধ্যে যদি কারেন্ট প্রবাহ বের করতে চাই, I4 আসবে 0.205 ডিভাইডেড বাই 4 অ্যাম্পিয়ার। তারপর I50 এর ভ্যালু আসবে 0.205 ডিভাইডেড বাই 50 অ্যাম্পিয়ার, এবং আমাদের I75 এর ভ্যালু আসবে 0.205 ডিভাইডেড বাই 75 অ্যাম্পিয়ার। সো ক্যালকুলেটর থেকে আমরা যদি এক একে সবার মান বসাতে থাকি তাহলে আসবে, তাহলে I4 আসবে 0.051 অ্যাম্পিয়ার, I50 0.004 অ্যাম্পিয়ার এবং I75 হবে 0.0027 অ্যাম্পিয়ার। এবং তোমরা যদি তোমাদের ম্যাথের সঠিকতা যাচাই করতে চাও তাহলে তুমি যদি I4, I50 এবং I75 কে যোগ করো তাহলে কিন্তু যোগফল তোমার 0.058 এর সমান আসবে, কারণ এই কাজটি এখন আমাদের আলোচনার বিষয় হলো কিরশফস ল। তো কিরশফের দুটি সূত্র আছে, একটি হচ্ছে কেসিএল এবং অপরটি হলো কেভিএল। কেসিএল অনুযায়ী বিদ্যুৎ বর্তনীর কোন সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক যোগফল 0 হয়। অর্থাৎ ধরো তুমি তোমার বর্তনীতে একটি বিন্দু চিহ্নিত করলা,
এবং ওই বিন্দুতে তুমি কোন কোন তড়িৎ প্রবাহগুলো আসছে এবং ওই বিন্দু থেকে কোন কোন তড়িৎ প্রবাহগুলো চলে যাচ্ছে তাদের মান জানো, এবং তাদেরকে যদি তুমি যোগ করো তাদের বীজগাণিতিক যোগফল 0 হবে। তবে এক্ষেত্রে একটি ব্যাপার আছে, যেমন আমি ধরো এই ও বিন্দুতে কোন কোন তড়িৎ প্রবাহ প্রবেশ করছে, আমার ও বিন্দুতে I1 প্রবেশ করছে, I4 প্রবেশ করছে, I3 প্রবেশ করছে। তাহলে আমি প্রথমে I1, I3 এবং I4 লিখলাম। তারপর কারা চলে যাচ্ছে বা নির্গত হচ্ছে তা হলো I2 এবং I5। সো আমি তাদেরকে কিন্তু আগে মাইনাস দেব এবং ইকুয়াল টু 0। অর্থাৎ তুমি যারা প্রবেশ করছে তাদেরকে যদি তুমি পজিটিভ ধরে নাও চিহ্ন, যারা বের হয়ে যাচ্ছে তাদেরকে অবশ্যই নেগেটিভ ধরতে হবে, অথবা তুমি উল্টোও ধরতে পারো। অর্থাৎ তুমি চাইলে I2 এবং I5 কে প্লাস ধরলে, মানে যারা বের হয়ে যাচ্ছে তাদেরকে যদি তুমি পজিটিভ ধরো তাহলে বাকি যারা প্রবেশ করবে তাদেরকে অবশ্যই নেগেটিভ ধরতে হবে। তো এক্ষেত্রে চিহ্নের ব্যাপারটি একটু মাথায় রাখবে যোগ করার ক্ষেত্রে। দ্বিতীয় সূত্র হলো কেভিএল। কেভিএল অনুযায়ী যে কোনো বদ্ধ বর্তনীর বিভিন্ন অংশের রোধ ও এদের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ মাত্রার গুণফলের বীজগাণিতিক যোগফল ওই বদ্ধ বর্তনীর মোট বিদ্যুৎ চালক শক্তির সমান। অর্থাৎ ধরো কোন একটি বর্তনী আছে এবং সেই বর্তনীকে তুমি একটি লুপ হিসেবে চিহ্নিত করতে পারো, অথবা একটি বর্তনীকে অনেকগুলো লুপের সমষ্টি হিসেবে চিহ্নিত করতে পারো। সো তুমি যদি একটি লুপ বা একটি বদ্ধ অংশ চিহ্নিত করো বা বদ্ধ বর্তনী চিহ্নিত করো, সে বদ্ধ অংশের মধ্যে যেসব রেজিস্টর রয়েছে এবং তাদের সেসব রেজিস্টরের মধ্যে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে তাদেরকে যদি স্ব কারেন্ট এবং রেজিস্টরকে গুণ করে তুমি যদি যোগ করো তুমি এটি পাবে। এবং ওই বদ্ধ বর্তনীতে বা ওই বদ্ধ লুপে যে সকল তড়িৎ চালক শক্তি রয়েছে তাদের মান যদি তুমি যোগ করো তাহলে তুমি সামেশন অফ ই পাবে। এবং এক্ষেত্রে কেবিএল অনুযায়ী সামেশন অফ IR ইকুয়াল টু সামেশন অফ ই। তবে এক্ষেত্রে চিহ্নের কিছু ব্যাপার আছে। তারপর তুমি লুপটা কিভাবে নির্ধারণ করবে, লুপের মধ্যে কিভাবে IR এবং ই এর ভ্যালুটি তুমি আইডেন্টিফাই করবে, সামেশন করবে, তারও ব্যাপার আছে। তো চলো আমরা সেগুলো একটু দেখি। ধরো তোমার কাছে খুব একটি সিম্পল বর্তনী রয়েছে, এবং ধরো এটা আমার ভোল্টেজ সোর্স ই, এটি R1, এটি R2, এবং এই বর্তনীতে I কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো দেখো এটা একটি বদ্ধ বর্তনী বা তুমি এটাকে লুপ হিসেবে কাউন্ট করতে পারো। এখন এই লুপের মধ্যে ধরো লুপটিকে তুমি নামকরণ করলা A B C D। A B C D দেখো বিন্দুগুলো কিন্তু পরপর ক্লকওয়াইজ আছে। সো তুমি যদি এই বর্তনীতে ধরো তোমার আঙ্গুলকে, আমি বোঝার সুবিধার্থে বলছি, তুমি তোমার আঙ্গুলকে A থেকে D তে নিচ্ছ, কিন্তু তুমি তোমার আঙ্গুলকে এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নিচ্ছ। তো এই ক্লকওয়াইজ ঘূর্ণনের সময় তোমার ধরো তুমি R1 যে রেজিস্টর রয়েছে এই রেজিস্টরে তোমার আঙ্গুল কিন্তু প্রবেশ করছে, এই রেজিস্টরে তোমার এই যে চিহ্ন রয়েছে এই চিহ্ন কিন্তু প্রবেশ করছে, এবং R1 এর মধ্যে কিন্তু আয়ও প্রবেশ করছে, মানে কারেন্টও প্রবেশ করছে। অর্থাৎ তোমার ঘূর্ণনের দিক এবং তোমার রেজিস্টরের মধ্যে কারেন্ট প্রবাহের যে দিক রয়েছে তা যদি মিলে যায় তাহলে তুমি IR1 এটার আগে চিহ্ন কিন্তু পজিটিভ থাকবে। ঠিক একইভাবে তুমি R2 এর ক্ষেত্রে তোমার ঘূর্ণনের দিকের সাথে তোমার কারেন্ট প্রবাহের দিক ম্যাচ করছে, তো তুমি দেবা IR2। এবং তুমি যখন তুমি যখন তোমার আঙ্গুলটা ঘোরাচ্ছ, তুমি আঙ্গুল ঘোরানোর সময় দেখবা তোমার আঙ্গুল এই তড়িৎ চালক শক্তির ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে যাবে। তুমি যদি এই ঘূর্ণনের দিক চিন্তা করো তাহলে কিন্তু তোমার ঘূর্ণনটি তড়িৎ চালক শক্তির ঋণাত্মক দিক হতে ধনাত্মক দিকের দিকে যাবে। তো এই ক্ষেত্রে তোমার যদি আঙ্গুল ঘোরানোর সময় তোমার আঙ্গুল যদি তড়িৎ চালক শক্তির ঋণাত্মক দিক থেকে ধনাত্মক দিকের প্রবেশ করে তাহলে কি তুমি এটা মাইনাস ই বসাবে ইকুয়াল টু 0। এবং দেখো এটা কিন্তু আমাদের কেভিএল এর সাথে মিলেই গিয়েছে, কারণ IR1 প্লাস IR2 ইকুয়াল টু ই। সো IR1 প্লাস IR2 এর পরিবর্তে আমরা IR লিখতে পারি
এবং এখানে যেহেতু একটি ই রয়েছে তাই এটাকে আমরা ই লিখতে পারি। কিন্তু সার্কিটটি যদি এত সিম্পল না হয়ে আরেকটু ক্রিটিক্যাল হয়, ধরো তোমার কাছে একাধিক সোর্স আছে, এবং ধরে নাও এটি একটি সার্কিটের পার্ট, মানে এই সার্কিটটি আমি পুরো আঁকিনি, আমি তার ভেতরের একটি লুপ চিন্তা করছি। তো এই যে লুপ, এই লুপটার মধ্যে কিন্তু দুটি তড়িৎচালক শক্তি রয়েছে বা দুটি ব্যাটারি রয়েছে এবং দুটি রেজিস্টর রয়েছে এই লুপের মধ্যে পড়ে। তো ধরে নাও এটা যদি হয় আমার R1 এবং এটি ধরো R2, এটি E1 এবং এটি হলো E2। এক্ষেত্রে তোমার R1 এর মধ্যে কারেন্ট প্রবাহের যে ডিরেকশন রয়েছে তা হলো ধরো I1 এভাবে, এবং R2 এর মধ্যে যে কারেন্ট প্রবাহের ডিরেকশন রয়েছে তা ধরে নাও এভাবে। যেহেতু এটি একটি সার্কিটের অংশ, সো I1 এবং I2 ধরে নাও এভাবে ছিল, আমরা বোঝার সুবিধার্থে। তো এখন আমি যদি এই লুপের মধ্যে আমার কারেন্ট আমার যদি কেভিএল অ্যাপ্লাই করতে যাই তাহলে কিভাবে অ্যাপ্লাই করতে পারি? তো আমি প্রথমে আমার আঙ্গুলের ঘূর্ণনের জন্য একটি দিক ধরে নেব, সেটা তুমি এটার মতো ক্লকওয়াইজে ধরতে পারো অথবা চাইলে অ্যান্টি ক্লকওয়াইজে ধরতে পারো। আমি ধরে নিলাম আমি ক্লকওয়াইজে ঘুরব, এই লুপের মধ্যে আমি আমার আঙ্গুলকে ক্লকওয়াইজ ঘোরাবো। সো আমার আঙ্গুলের ঘূর্ণনের যে দিক সেই দিক অনুযায়ী দেখো আমি কিন্তু তোমার E1 যে ব্যাটারি রয়েছে এই তড়িৎচালক শক্তির ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে যাব। তো আমি এটাকে -1 বসাবো। তারপর দেখো আমি যখন আমার আঙ্গুল R1 এর উপর দিয়ে নেব তখন আমার ঘূর্ণনের দিকের সাথে বা এর কারেন্ট প্রবাহের দিকের কিন্তু মিল রয়েছে, তাই আমি এখানে বসাবো I1 R1। তারপর দেখো আমি যখন আবার E2 এর মধ্য দিয়ে যাব ঘূর্ণনের সময়, তখন আমার আঙ্গুল কিন্তু আবারও এই যে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে যাবে। তো আমি এটাকে -E2 লিখব। এখন দেখো আমার ঘূর্ণনের দিক হচ্ছে তোমার ক্লকওয়াইজ, এবং আমি ঘূর্ণনের সময় R2 এর দিকে, মানে R2 এর উপর যেদিকে যাচ্ছি আমার R2 এর মধ্যে অ্যাকচুয়ালি বর্তনীর যে কারেন্ট প্রবাহিত হচ্ছে তা কিন্তু উল্টো দিকে, মানে আমি যেতে চাচ্ছি এদিকে, কিন্তু R2 এর মধ্যে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে তা কিন্তু অপোজিট। তো আমি কিন্তু এটাকে +IR2 আর লিখবো না, আমি এটাকে লিখবো -IR ইকুয়াল টু হচ্ছে 0। সো তাহলে আমি এখন পেয়ে যাচ্ছি I1R1 মাইনাস এটাকে I2R2 হবে I2R2 ইকুয়াল টু হচ্ছে আমার E2 প্লাস E1। তো এই জিনিসটাকে চাইলে আমি এখন IR বলতে পারি এবং এটি হচ্ছে আমার সামেশন অফ E। সো তোমার তো পরীক্ষার সময় জাস্ট এই জিনিসটি ঠিকমতো লিখতে পারলেই হবে, এবং এই জিনিসের ক্ষেত্রে কার আগে মাইনাস বসছে কার আগে প্লাস বসছে তোমার এটা বুঝে নিতে হবে। এবং অনেক বই কিন্তু আরো বিভিন্নভাবে কনভেনশনাল ওয়েতে এগুলোর প্লাস মাইনাস নির্ধারণ করে। তোমার যদি আমার প্রসেস বুঝতে সুবিধা হয় তাহলে তুমি এভাবে করবে, আর যদি তোমার অন্য কোনো বইয়ের প্লাস মাইনাস নির্ধারণের কনভেনশনাল প্রসেসটি বুঝতে সুবিধা হয় তাহলে তুমি সেটি ফলো করবে। তবে মনে রাখবে ভুল করা যাবে না। আমরা এখন কিরশফস ল দিয়ে কয়েকটি সমস্যার সমাধান করব। প্রথম সমস্যাটিতে বলা হচ্ছে কারশফের পদ্ধতিতে I1 ও I2 এর মান নির্ণয় করো। সো আমরা যদি আমাদের বর্তনীটি অবজার্ভ করি তাহলে দেখতে পাচ্ছি এখানে তোমার I1 এবং I2 যোগ হয়ে I তে কনভার্ট হচ্ছে, I তে রূপান্তর হচ্ছে। এবং আমরা যদি এখানে কিরশফস ল ব্যবহার করি প্রথমে আমাদেরকে লুপ অথবা বদ্ধ বর্তনী চুজ করতে হবে। তো আমরা প্রথমে এটাকে নামকরণ করি A B C D E F। আমরা এটাকে A B C D E F সুন্দর মতো ক্লকওয়াইজ নামকরণ করে এসেছি। এখন ধরো প্রথমে আমরা একটি লুপ চুজ করলাম, সেটি হলো A B C D E F A। এটার মানে হচ্ছে তুমি A থেকে B তে যাবা, B থেকে C, C থেকে D, D থেকে E, E থেকে F, F থেকে A। মানে আরো বলতে পারলে A B C D E A, মাঝখানে F টা না বললেও হতো, কারণ হচ্ছে যে এখানে E এবং F মূলত একই বিন্দু, কারণ তাদের মাঝখানে কোনো সার্কিট এলিমেন্ট নেই।
অথবা আমরা বলতে পারি এফ এবং হচ্ছে যে কি এ ও সেম বিন্দু, কারণ এফ এবং এর মধ্যে কোনো সার্কিট এলিমেন্ট নেই, শুধু ওয়্যার রয়েছে, সো সেম বিন্দু। সো যাই হোক, সো এখন এই লুপের মধ্যে আমি যদি ক্লকওয়াইজ ঘুরি, বা তুমি যদি তোমার আঙ্গুলটিকে ক্লকওয়াইজ ঘুরাও, তাহলে দেখো, তাহলে তোমার ঘূর্ণনের দিকের সাথে কিন্তু 5 এর মধ্যে যে I1 প্রবাহিত হচ্ছে তা মিলে যাবে। সো তুমি প্রথমে লিখে ফেলো 5I1, তারপর 5 এর মধ্যে যদি I1 প্রবাহিত হয়, 10 এর মধ্যেও I1 প্রবাহিত হবে। সো তুমি এখানে লিখে ফেলতে পারো 10I1। দেন তুমি কিন্তু সি থেকে এফ এর মধ্যে যা আছে তা কিন্তু তোমার এখন কনসার্ন না, বা তোমার চিন্তার বিষয় না, কারণ তোমার লুপের মধ্যে এই জিনিসটি আর কাউন্ট হবে না বা কনসিডার হবে না। সো তোমার এরপরে কনসিডার করব 10 ভোল্ট। সো তোমার ঘূর্ণনের দিক অনুযায়ী তুমি কিন্তু মানে তুমি যেহেতু হচ্ছে যে কিভাবে ক্লকওয়াইজ ঘুরছো, তোমার ঘূর্ণনের দিক অনুযায়ী কিন্তু তুমি এই বর্তনীর পজিটিভ অংশ থেকে নেগেটিভ অংশের দিকে যাচ্ছ। সো আমরা এটাকে +10 ভোল্ট লিখব, এর জন্য আমরা যে নিয়মটি তোমাকে পড়িয়েছি। সো দেন হচ্ছে যে কি তোমার 20 ওহম। এখন এই 20 ওহমের মধ্যে দেখো কোন কারেন্ট প্রবাহিত হচ্ছে, আই প্রবাহিত হচ্ছে, এবং তোমার ঘূর্ণনের দিকের সাথে এখানে 20 ওহমের মধ্যে আই প্রবাহের দিকও সেম। সো তুমি একেও লিখবা +20I, দেন ফাইনালি ইকুয়াল টু হচ্ছে তোমার 0। তো আমরা প্রথমে একটি সমীকরণ এখান থেকে ঠিকঠাক মতো ক্রিয়েট করব। দেখো 15I1 + 20 আমাদেরকে বের করতে বলেছে I1 এবং I2। সো আমার সমীকরণের ভ্যারিয়েবলের মধ্যে আমি কেবলমাত্র I1 এবং I2 কে রাখার ট্রাই করব। তো যার কারণে I এর পরিবর্তে আমি লিখব I1 + I2 + 10 ইকুয়াল টু হচ্ছে 0। ফাইনালি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 15I1 + 20I1, দ্যাট মিন্স হচ্ছে 35I1 + 20I2 + 10 ইকুয়াল টু হচ্ছে 0। এটি আমাদের 1 নং সমীকরণ। তারপর আমাদেরকে আরেকটি সমীকরণ ফর্ম করতে হবে, কারণ আমাদের যেহেতু এখানে দুটি ভ্যারিয়েবল I1 এবং I2, সো দুটি ভ্যারিয়েবলের মান যদি আমি বের করতে যাই তাহলে আমার অ্যাটলিস্ট দুটি সমীকরণ দরকার। তো আমি এখন প্রথমে আমি একদম সবচেয়ে বড় লুপটি চুজ করেছিলাম। আমি চাইলে এখন আরেকটি ডিফারেন্ট লুপ চুজ করতে পারি। ধরো আমি তোমার F C D E F এই লুপটি চুজ করলাম, মানে আমি F থেকে C, C থেকে D, D থেকে E, E থেকে আবার F এ ব্যাক করলাম। তো এই লুপের মধ্যেও ধরো আমি আবার ক্লকওয়াইজ আমার আঙ্গুল ঘোরাবো, এবং এক্ষেত্রেও দেখো আমি যখন ঘূর্ণনের সময় I2 এর যে ডিরেকশন 15 এর মধ্যে আছে তা আমার ঘূর্ণন দিকের সাথে মিলে যায়। তো আমি দেব এটাকে 15I2। তারপর এই 10 ভোল্টের মধ্যে যেহেতু আমি আবার পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছি, তাই আমি লিখব এখানে +10, এবং 20 এর মধ্যে আবার সেম 20I, কারণ আমার ঘূর্ণনের দিকের সাথে I এর দিক মানে 20 এর মধ্যে দিয়ে যেভাবে যাচ্ছে তা মিলে যাচ্ছে, ইকুয়াল টু 0। সো ফাইনালি 15I2 + 10 + 20, I এর পরিবর্তে আগের মতো I1 + I2 লিখে দেব, ইকুয়াল টু আসছে আমার 0। সো সমীকরণটিকে যদি আমি গুছিয়ে লিখি 20I1 + 15I2 + 20I2, দ্যাট মিন্স 35I2 + 10 ইকুয়াল টু আসছে আমার 0। তো এটি হলো আমার 2 নং সমীকরণ। তো তুমি ক্যালকুলেটরে দুইটি সমীকরণ কিন্তু একসাথে সলভ করতে পারো, এবং তুমি যদি দুটি সমীকরণ ক্যালকুলেটরে একসাথে সলভ করে ফেলো তাহলে তোমার I1 এবং হচ্ছে I2 এর যে ভ্যালু আসবে তা হলো -2/11 অ্যাম্পিয়ার, এবং এটিও -2/11 অ্যাম্পিয়ার। তো তোমার এখানে অ্যানসার ঋণাত্মক আসার রিজন কি? অ্যানসার ঋণাত্মক আসার রিজন হচ্ছে তুমি এখানে ডিরেকশন দেখিয়েছো I1 এবং I2 এর যা ডিরেকশন দেখিয়েছো, প্রকৃত অর্থে তোমার I1 এবং I2 এর ডিরেকশন তার অপোজিট। মানে এই 5 ওহম আর এই 15 ওহমের মধ্যে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে তা মূলত এদিকে প্রবাহিত হচ্ছে, মানে ডিরেকশনটা অপোজিট। তো যার কারণে আমার অ্যানসারটি ঋণাত্মক এসেছে। তবে তোমার এখানে যাই আসুক, তোমার অ্যানসার বের করতে বলেছে I1 এবং I2, এবং তোমার এই যে কারশফের পদ্ধতিতে আমাদের হচ্ছে যে I1 এবং I2 এর ভ্যালু বের হয়ে এসেছে। তবে পরীক্ষায় যদি তোমার স্পেসিফিক্যালি এই কথাটি বলা না থাকে তাহলে এখানে এত ইকুয়েশন ফর্ম করে এই ম্যাথটি করার কোনো প্রয়োজন নেই, কারণ KVL
প্রয়োগ করা ছাড়াও এই ম্যাথটি খুব সহজে নরমালি মিলে যায় বা তুমি নিজেই করে ফেলতে পারবে। কারণ তোমার এখানে যা করতে হবে সিম্পল, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে বা তুল্যরোধ বের করতে হবে। তো তুল্যরোধ বের করা ক্ষেত্রে খুব সহজ। দেখো 10 এবং 5 এই দুটি যোগ করলে আসে হচ্ছে যে তোমার কত 15। এই 15 আর এখানের 15 দুটি হচ্ছে প্যারালাল আছে। সো ওইটা আবার হচ্ছে 20 এর সাথে সিরিজে আছে। ওখান থেকে তুল্যরোধ বের হয়ে যাবে। তুল্যরোধ বের হয়ে গেলে তুমি বর্তনীর মূল প্রবাহ বের পেয়ে যাবে। এখন বর্তনীর মূল প্রবাহ যে আই এর ডিরেকশন আসবে তা কিন্তু বেসিক্যালি এদিকে হবে। আমি আর রাখছি না এখানে। আচ্ছা যাই হোক, ওই মূল প্রবাহটি কিন্তু এখানে দুটি ব্রাঞ্চে ভাগ হয়ে যাবে। এবং তুমি যদি লক্ষ্য করো আমাদের এখানে দুটি কারেন্টের মান কেন সেম এসেছে, কারণ তোমার এই ব্রাঞ্চেও টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 15, এই ব্রাঞ্চেও টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 15। তো যার কারণে কারেন্ট তোমার সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। সো এই জন্যই হচ্ছে তোমার মানটিও সেম এসেছে। এবং ডিরেকশন হচ্ছে যে তোমার এই যে প্রকৃত কারেন্টের ডিরেকশন বললাম অপোজিটে। তো আমি I1 এবং I2 যেহেতু অপোজিটে দেখাচ্ছি এজন্য আমার ভ্যালুও নেগেটিভ এসেছে। এখন আমরা বিগত বছরগুলোতে আসা কয়েকটি সমস্যার সমাধান করব। তো প্রথম সমস্যাটিতে বলা হচ্ছে নিচের চিত্রে প্রদর্শিত ভোল্টমিটারের পাঠ 5 ভোল্ট, অ্যামিটারের পাঠ 2 অ্যাম্পিয়ার এবং বিদ্যুৎ প্রবাহের দিক তীর চিহ্নের মাধ্যমে প্রকাশিত হয়েছে। রোধক আর এর মান ও ই এর মান নির্ণয় করো। তো এখানে আই এর যে ডিরেকশনটি উল্লেখ করা হয়নি তা হচ্ছে আই এর ডিরেকশনটি হচ্ছে বেসিক্যালি এদিকে। আচ্ছা, সো আমরা সার্কিটে কি কি আছে তা যদি একটু অবজার্ভ করি, দেখো আমাদের দুটি রেজিস্টর আছে 10 ওহম 2 ওহম, 3 ওহমের একটি রেজিস্টর আছে, তার সাথে আবার 5 ভোল্ট যুক্ত আছে। একটি এখানে মানে অজানা রোধ আছে আর, এবং এটি হচ্ছে একটি ভোল্টমিটার VM1, এটা একটা ভোল্টমিটার। তারপর এখানে দেখো এটি একটি অ্যামিটার আর এটি একটি ভোল্টমিটার। অ্যামিটারের কাজ হচ্ছে কারেন্ট মেজারমেন্ট করা আর ভোল্টমিটার হচ্ছে দুটি বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করা। তো আমাদেরকে এই অজানা রোধ আর এর মান বের করতে হবে। আমাদের কিছু ক্লু দেওয়া আছে। ক্লুটা হচ্ছে, প্রথম ক্লুটা হচ্ছে ভোল্টমিটারের পাঠ 5 ভোল্ট, মানে ধরো এটি একটি বিন্দু A এবং অপর একটি বিন্দু B। এই AB বিন্দুর যে বিভব পার্থক্য আছে তা হলো 5 ভোল্ট। সো মানে এই ভোল্টমিটার দ্বারা যদি আমি মেজার করি এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য পাবো 5 ভোল্ট। এখন এখানে যেহেতু আরেকটি ভোল্টেজ সোর্স দেওয়া আছে, সো জিনিসটাকে বোঝার জন্য আমরা একটু আলাদাভাবে আঁকি। জাস্ট এই পোরশনটুকু মানে A থেকে B বিন্দুর মাঝখানে যে পোরশনটুকু আছে তাকে একটু আমরা আলাদাভাবে চিন্তা করি। তো দেখো এখানে একটি 3 ওহমের রেজিস্টর আছে এবং এর সাথে হচ্ছে আমাদের একটি ভোল্টেজ সোর্স আছে যার পোলারিটিটা হচ্ছে এমন, এবং এটা হচ্ছে আবার কি 5 ভোল্ট। একটি হচ্ছে তোমার অজানা রোধ আছে আর, এবং আমাদের এই দুটি বিন্দুর মানে A বিন্দু এবং B বিন্দু, এই দুটি বিন্দুর বিভব পার্থক্য হচ্ছে 5 ভোল্ট। সো এই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা ধরো এটার পরিবর্তে মানে এখানে একটা হচ্ছে যে ভোল্টেজ সোর্স চিন্তা করতে পারি যার মান হচ্ছে 5 ভোল্ট। আচ্ছা, তো এটি হচ্ছে আমাদের প্লাস মাইনাস হবে এভাবে, যেহেতু VAB দেখো VAB এটা আসছে 5 ভোল্ট, দ্যাট মিন্স পোলারিটি A পজিটিভ হবে, B হচ্ছে যে তোমার কি নেগেটিভ থাকবে, এবং এটা হচ্ছে যে তোমার 5 ভোল্ট। তো আমি হচ্ছে ওই পাঠ রিডিং যা পাচ্ছি তার পরিবর্তে একটা সোর্স কল্পনা করতে পারি যেখানে একটা 5 ভোল্ট আছে। এখন তুমি যদি একটু অবজার্ভ করো, আমরা জানি প্যারালালে যখন একাধিক রেজিস্টর থাকে তখন তাদের বিভব পার্থক্য একই থাকে। তো কোনো সন্দেহ নেই এখানে যেহেতু একটি 5 ভোল্ট সোর্স আছে তো আর এর মধ্যে যে বিভব পতন হবে তা 5 ভোল্ট। কিন্তু এখানে 3 ওহমের মধ্যে একটু সমস্যা হবে, কারণ 3 ওহমের সাথে একটি 5 ভোল্ট রোধ 5 ভোল্ট ভোল্টেজ সোর্স আগে থেকেই যুক্ত আছে। তো এখানে কি প্রবলেমটা হবে দেখো, ওর সাথে যে 5 ভোল্ট সোর্সটি আছে তা 3 ওহমের মধ্যে এদিকে কারেন্ট প্রবাহের ট্রাই করবে, কিন্তু AB এর বিভব পতন যেহেতু 5 ভোল্ট, আমরা যেহেতু এটার পরিবর্তে একটু মনে মনে ভোল্টেজ সোর্স চিন্তা করছি, ওর কাজ কি হবে, ওর কাজ হবে 3 ওহমের মধ্যে এদিকে কারেন্ট প্রবাহের হচ্ছে যে কি কারেন্ট প্রবাহ চালনা করার জন্য। এক্ষেত্রে দুটি ভোল্টেজ যেহেতু সেম, তাহলে 3 ওহমের মধ্যে আলটিমেটলি কোনো কারেন্টই প্রবাহিত হবে না, কারণ এদের যেহেতু পোলারিটিটা ডিফারেন্ট। তো আলটিমেটলি বা এই যে প্লাস মাইনাস এবং হচ্ছে যে প্লাস মাইনাস দুইজনের যেহেতু অপোজিটে অবস্থান করছে, তো যার কারণে হচ্ছে এই 3 ওহমের মধ্যে কোনো প্রকার কারেন্টই প্রবাহিত হবে না। তো এখন আমরা যদি
যেহেতু এখান থেকে আমরা অবজার্ভ করতে পেরেছি যে 3 ওহমের মধ্যে কোনো কারেন্টই প্রবাহিত হবে না, তো আমরা চাইলে এই বর্তনীটিকে একটু নতুন ভাবে আঁকতে পারি। তাহলে দেখো এটা হচ্ছে যে আমাদের 2 ওহম। আমরা যেহেতু 3 ওহমের মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, ওটাকে আমরা বর্তনী থেকে সম্পূর্ণ বাদ দিয়ে দিতে পারি, এটা আমাদের প্রয়োজনই নাই আর। এবং হচ্ছে যে আমরা দেখো এখানে আর অজানা রোধটি লিখেছি। সো বাকি যে ভোল্টমিটার আর অ্যামিটার আছে তা আমাদের না দেখালেও চলে, কারণ জিনিসগুলো তো হচ্ছে আমরা পরিমাপ করার জন্য ব্যবহার করছি। সো ওগুলো হচ্ছে যে আমরা আর না দেখিয়ে সরাসরি দেখো এখানে 10 ওহম এবং এখানে হচ্ছে তোমার একটি ভোল্টেজ সোর্স আছে ই, যার মান হচ্ছে আমাদের বের করতে হবে। এখন দেখো তো আমাদেরকে কিন্তু বর্তনীর মূল প্রবাহ বা অ্যামিটারের পাঠটা কিন্তু যেহেতু এটা এভাবে যুক্ত আছে এখানে, এটা মূলত আমাদের বর্তনীর মূল প্রবাহের মানটি বলবে। তো বর্তনীর মূল প্রবাহের মান আই, এটা ইকুয়াল টু দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার। আচ্ছা, তো আবার আমাদের আরেকটি তথ্য দেওয়া আছে কিন্তু এই যে ভোল্টমিটারের পাঠ, আমরা ওই রিডিংটা ব্যবহার করব। এই যে VAB, তো এখানে VAB ইকুয়াল টু হচ্ছে তোমার 5 ভোল্ট। তো দেখো এ থেকে বি বিন্দুতে কিন্তু 2 অ্যাম্পিয়ার কারেন্টটি প্রবাহিত হবে। তো আমরা যদি এখন আর এর মানটি বের করতে যাই, তাহলে তা কিন্তু দাঁড়াবে আর ইকুয়াল টু হবে তোমার VAB ডিভাইডেড বাই I, অর্থাৎ তোমার VAB এর ভ্যালু হচ্ছে এখানে 5 ভোল্ট এবং I এর ভ্যালু হচ্ছে 2 অ্যাম্পিয়ার। সো আমার এখানে যে অজানা রোধের মান আছে তা কিন্তু হবে 2.5 ওহম। এই যে রোধকের মান পেয়ে গেলাম। তারপর আমার বের করতে হবে ই এর, অর্থাৎ আমার মেইন সোর্সের মান। এখন দেখো আমার বর্তনীর মূল প্রবাহ হচ্ছে I, যা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। আমার বর্তনীর তুল্য রোধ কত? আমার বর্তনীর তুল্য রোধ হচ্ছে তোমার R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হবে কিন্তু 10 প্লাস 2, অর্থাৎ অনলি 10 প্লাস 2 দুঃখিত, প্লাস এখানে যে আমরা নতুন বের করেছি 2.5, সেটি 2.5 ওহম, এবং তা হলো হচ্ছে 14.5 ওহম। সো আমার দেখো আমার তড়িৎ কোষে কিন্তু কোনো অভ্যন্তরীণ রোধ নেই। সো আলটিমেটলি তাহলে আমরা বলতে পারি এখানে যে ই এর ভ্যালু আছে তা ইকুয়াল টু হবে I ইনটু R ইকুইভ্যালেন্ট। দ্যাট মিন্স I এর ভ্যালু হচ্ছে 2 এবং এখানে R ইকুইভ্যালেন্ট হচ্ছে 14.5। সো এর ভ্যালু কিন্তু আসবে 29 ভোল্ট। পরবর্তী সমস্যাটিতে বলা হচ্ছে চিত্রে প্রদর্শিত সার্কিটের সুইচ কে খোলা অবস্থায় I1, I2, I3 এর মান নির্ণয় করো। তো সার্কিটে যদি আমাদের সুইচ কে খোলা থাকে, দ্যাট মিন্স আমার এই অংশটিতে অর্থাৎ এই ব্রাঞ্চের মধ্যে কোনো কারেন্টই প্রবাহিত হবে না, কারণ এটা যেহেতু খোলা, তো এই যে রোধ রয়েছে তার মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হওয়ার প্রশ্নই ওঠে না। তো এখান থেকে বলে দিতে পারি I3 এর যে ভ্যালু রয়েছে তা কিন্তু হবে 0 অ্যাম্পিয়ার। এখন সার্কিট কে যদি খোলা থাকে, তাহলে দেখো আমাদের বর্তনীটি কিন্তু খুব একটা সিম্পল বর্তনী হয়ে গিয়েছে। তো এই বর্তনীতে অবশ্যই একটি কারেন্টই প্রবাহিত হবে এবং এখান থেকে আমরা বলে দিতে পারি I1 ইকুয়াল টু হবে তখন I2, কারণ সিম্পল, এটা হচ্ছে যে কি একটা লুপই হয়ে গিয়েছে। তো এটাকে ধরো আমরা ধরে নিলাম I। এখন দেখো এখানে কিন্তু দুটি ভোল্টেজ সোর্স আছে। তো আমরা যদি KVL অ্যাপ্লাই করি এখানে, ধরো আমরা এখানে ধরো আঙ্গুলের ঘূর্ণনের দিক এভাবে ক্লকওয়াইজ ধরে নিলাম। তো এভাবে যদি চিন্তা করি, আমার ঘূর্ণনের সহিত আবার যে ঘূর্ণনের দিক আছে তার কারণে কিন্তু আমরা 12 ভোল্টের মাইনাস থেকে প্লাসের দিকে যাব। তো এটার আগে এইজন্য -2, 9 ভোল্টের পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাব, এইজন্য +9। তারপর হচ্ছে আমরা 8 ওহমের মধ্যে আমার ঘূর্ণনের দিক যেদিকে তার মধ্যে I2 প্রবাহের দিকও সেদিকে, তো আমরা লিখব +8 I2 এর পরিবর্তে আমরা এখন I লিখে দিতে পারি। একইভাবে 7 এর মধ্যেও আমরা পেয়ে যাব 7I, এটা ফাইনালি ইকুয়াল টু হবে 0। দ্যাট মিন্স আমরা পেয়ে যাচ্ছি 8 7 15I -3 ইকুয়াল টু হচ্ছে 0, অর্থাৎ I ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 3/15 অ্যাম্পিয়ার, দ্যাট মিন্স 1/5 অ্যাম্পিয়ার। তাহলে এটি হচ্ছে বেসিক্যালি আমার I1 এবং I2 উভয়েরই মান। এখন আমরা আলোচনা করব হুইটস্টোন ব্রিজ নিয়ে।
সো হুইটস্টোন ব্রিজ হলো মূলত এ ধরনের চারটি রেজিস্টরের সিরিজ প্যারালাল কম্বিনেশন, যা হচ্ছে একটি তড়িৎচালক সোর্স বা হচ্ছে একটি ব্যাটারির দুই প্রান্তে থাকে, দুই প্রান্ত দ্বারা হচ্ছে আমরা কানেক্ট করি দুই প্রান্তের সাথে। তো এখন এক্ষেত্রে আমাদের যে চারটি রেজিস্টর রয়েছে পি, কিউ, আর এবং এস, তাদের এই কম্বিনেশনের সি এবং এফ বিন্দুতে তোমার কারেন্ট প্রবাহিত হতেও পারে, নাও হতে পারে। কারেন্ট প্রবাহিত হলে আমরা গ্যালভানোমিটারের বিক্ষেপ দেখব, আর কারেন্ট প্রবাহিত না হলে গ্যালভানোমিটারে কোনো প্রকার বিক্ষেপ দেখব না। এখন কারেন্ট যখন প্রবাহিত হয় না, সি এবং এফ এই দুটিকে তোমরা একটা জাংশন বলতে পারো। সি একটি জাংশন, এফ একটি জাংশন। এই দুটি জাংশনের মধ্যে যখন বিভব পার্থক্য শূন্য হবে, তখন এর মধ্য দিয়ে কোনো প্রকার কারেন্ট প্রবাহিত হবে, এবং তখন আমরা বলি হুইটস্টোন ব্রিজটি সাম্যাবস্থায় রয়েছে। এখন হুইটস্টোন ব্রিজটি যদি সাম্যাবস্থায় থাকে, অর্থাৎ আইজি এর ভ্যালু যদি হয় 0, তখন অবশ্যই এই চারটি রেজিস্টরের মধ্যে এই সম্পর্কটি বিদ্যমান থাকবে, অর্থাৎ পি বাই কিউ ইকুয়াল টু হবে আর বাই এস। তো এই সম্পর্কটি ব্যবহার করে আমরা হুইটস্টোন ব্রিজ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। তবে একটা ব্যাপার বলিনি, কোন সময় যদি এমন দেখো যে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এই সম্পর্কটি এখানে মেনটেন হচ্ছে না, অর্থাৎ বৃষ্টি সাম্যাবস্থায় নেই, তখন আমাদেরকে যদি আইজি এর মান বের করতে হয়, তখন কিন্তু এখানে আমাদের কেভিএল অ্যাপ্লাই করতে হবে, কেসিএল অ্যাপ্লাই করতে হবে। ওইটাই হচ্ছে তোমার ওখানে অনেকগুলো ইকুয়েশন ফর্ম করতে হবে, কারণ সেক্ষেত্রে অনেকগুলো ভ্যারিয়েবল কারেন্ট থাকবে, যেমন I1, I2, I3, I4 সবকিছু তোমার আননোন থাকবে। তো সেক্ষেত্রে তুমি যখন আইজি এর ভ্যালু বের করতে যাবা, তখন কিন্তু তোমার যতটি হচ্ছে তোমার ভ্যারিয়েবল কারেন্ট থাকবে বা যতটুকু কারেন্টের মান তোমার অজানা থাকবে, ততটি ইকুয়েশন ফর্ম করে তোমার সমাধান করে I1, I2, I3, I4 এর মান বের করতে হবে। আর যদি হচ্ছে তোমার সাম্যাবস্থায় থাকে, তাহলে এই সম্পর্কটি ব্যবহার করে মোটামুটি সকল ধরনের সমস্যার সমাধান করা যায়। তবে সচরাচর সাম্যাবস্থায় যখন ব্রিজটি থাকে, সেই অবস্থায় কথা বিবেচনা করে মোটামুটি কোয়েশ্চেন চলে আসে। তো আমরা যদি সে সংক্রান্ত কয়েকটি সমস্যার সমাধান করি, প্রথম সমস্যাটিতে আমাদেরকে তুল্যরোধ বের করতে বলা হচ্ছে। এখন এই বৃষ্টি যদি সাম্যাবস্থায় না থাকতো, তখন এখানে তুল্যরোধ বের করা কিন্তু অতটা ইজি হতো না। কিন্তু এখন আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে পি হচ্ছে 2, কিউ হচ্ছে তোমার 6, পি এর ভ্যালু 2, কিউ এর ভ্যালু 6, আর এর ভ্যালু হচ্ছে 3 এবং এস এর ভ্যালু হচ্ছে 9। তো পি বাই কিউ এই অনুপাতটি পাচ্ছি আমরা 2/6 ইকুয়াল টু হচ্ছে যে তোমার কত 1/3। আবার আর বাই এস এই অনুপাতটি পাচ্ছি আমরা 3/9 অর্থাৎ 1/3। তাহলে আমরা বলতে পারি এই বৃষ্টি সাম্যাবস্থায় আছে। এখন বৃষ্টি যদি সাম্যাবস্থায় থাকে, দ্যাট মিন্স এই বিন্দুটিকে যদি আমি এ বলি এবং এই বিন্দুটিকে যদি আমি বি বলি, তাহলে এ বি এর মধ্যে কোনো প্রকার কারেন্ট প্রবাহিত হবে না, অর্থাৎ আমরা বর্তনী থেকে ওই অংশটিকে বাদ দিয়ে দিতে পারি বা এটাকে আমরা চিন্তা না করলেও পারি। তাহলে দেখো আমার বর্তনী খুবই সিম্পল হয়ে গিয়েছে। এখন আমার বর্তনীতে এখন এভাবে চিন্তা করতে পারি, যেখানে তোমার আর এটি হচ্ছে আমাদের 2 ওহম, এটি হচ্ছে 6 ওহম, এটি হচ্ছে তোমার 3 এবং এটি হচ্ছে 9। তো দেখো 2 এবং 6 পরস্পরের সাথে শ্রেণীতে আছে এবং 3 এবং 9 পরস্পরের সাথে শ্রেণীতে আছে। তো তাহলে জিনিসটা আরো ছোট হয়ে যাচ্ছে। 2 এবং 6 এর জন্য আসছে 8 এবং 3 এবং 9 এর জন্য আসছে আমার 12। সো ফাইনালি হচ্ছে 8 এবং হচ্ছে যে কি 12 তোমার প্যারালালে আছে। তাহলে এখানে তুল্যরোধ হবে 1/8 প্লাস 1/12 ওহম, এবং তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে পেয়ে যাচ্ছ 4.8 ওহম। পরবর্তী সমস্যাটিতে বলা হচ্ছে একটি হুইটস্টোন ব্রিজের 4 বাহুর রোধ যথাক্রমে 9, 12, 6 এবং 12 ওহম। চতুর্থ বাহুর সাথে কত রোধ সমান্তরালে যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে? আচ্ছা, দ্যাট মিন্স এই যে চতুর্থ বাহুর যে রোধ রয়েছে, তাকে আমার এমন ভাবে চেঞ্জ করতে হবে যাতে আলটিমেটলি বৃষ্টি সাম্যাবস্থায় থাকে। তো প্রথমে আমি আমার যদি ফর্মুলাটি বা সম্পর্কটি চিন্তা করে পি কিউ ইকুয়াল টু আর বাই এস, এক্ষেত্রে পি হচ্ছে তোমার 9, কিউ হচ্ছে 12
এবং আর এর ভ্যালু হচ্ছে 6 এবং এস এর ভ্যালু আমি এখনো নির্ধারণ করি। তো এখান থেকে এখন আমরা যদি মান বের করি তাহলে কত আসছে, দ্যাট মিন্স 4। সো এস ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 4 × 6 24 ডিভাইডেড বাই 3, দ্যাট মিন্স 8 ওহম। অর্থাৎ চতুর্থ বাহুতে যদি 8 ওহম রোধ থাকে তাহলে কিন্তু এই বৃষ্টি সাম্যাবস্থায় থাকবে। এখন আমাদের চতুর্থ বাহুতে রোধ আছে কত, 12 ওহম। সো ধরো দুটি বিন্দুর মধ্যে যে রোধ থাকে, আমরা এখানে একসাথে 12 ওহমই চিন্তা করি, এ এবং হচ্ছে যে ধর বি। তো আমরা যদি এই দুটি বিন্দুর মধ্যে এই রোধকে কমাতে চাই তাহলে কিন্তু আমার এর প্যারালালে আরেকটি রোধ অ্যাড করতে হয়। কারণ আমরা জানি দুটি রোধ যখন প্যারালালে থাকবে তখন সামগ্রিকভাবে যে তুল্য রোধটি থাকবে তা কিন্তু ইন্ডিভিজুয়ালি মানে কমে যাবে, এদের চেয়ে কমে যাবে, 12 এর চেয়ে কিন্তু তা অবশ্যই কমে যাবে এই প্যারালাল যে তুল্য রোধটা থাকবে প্যারালালের হওয়ার কারণে। তো এখন আমরা এই তুল্য রোধ বের করতে হবে আমাদের। তো আমরা ধরে নিলাম এই 12 ওহমের সাথে, মানে চতুর্থ বাহুতে এই 12 ওহমের সাথে আমরা আরেকটা রেজিস্টর তোমার প্যারালালে যোগ করব। আরেকটা রেজিস্টর যদি আমরা প্যারালালে যোগ করি তখন এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 1/12 প্লাস 1/r, এটা ইকুয়াল টু কিন্তু আসবে 1/8। কারণ এই 12 এবং r এর প্যারালাল কম্বিনেশনে আমাদের আলটিমেটলি লাগবে 8। সো আমাদের এমন ভাবে r এর ভ্যালুটি সেট করতে হবে যাতে দুইটার তুল্য রোধ আমার 8 আসে। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1/4 ইকুয়াল টু হচ্ছে 1/8 মাইনাস 1/12, দ্যাট মিন্স r এর ভ্যালু দাঁড়াচ্ছে 24 ওহম। অর্থাৎ চতুর্থ বাহুর সাথে আমরা যদি 24 ওহম মানের একটি রোধ সমান্তরালে যুক্ত করি তাহলে বৃষ্টি সাম্যাবস্থায় থাকবে। তবে কোনো কারণে আমাদের এই যে এস এর ভ্যালু যদি 12 ওহমের চেয়ে বেশি হতো তাহলে কিন্তু আমরা নতুন যে রেজিস্টরটি যুক্ত করার কথা তা কিন্তু চতুর্থ বাহুতে 12 ওহমের সাথে শ্রেণীতে যুক্ত করতাম যদি আমাদের এখানে এস এর ভ্যালুটি 12 এর চেয়ে বেশি আসতো। তো যদি এস এর ভ্যালু 12 এর চেয়ে কম, মানে আমাদের অ্যাকচুয়ালি কোন একটা বাহুতে যদি যে অলরেডি এক্সিস্টিং যে রোধ রয়েছে তার চেয়ে যদি কম থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সমান্তরালে যুক্ত করব নতুন রেজিস্টরকে। আর যদি বেশি আসে এক্ষেত্রে, যেমন যদি এটা এস এর ভ্যালু যদি বেশি আসতো তাহলে কিন্তু আমরা শ্রেণীতে যুক্ত করতাম। এখন আমরা একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, তা হলো শান্ট। আমরা অ্যামিটার দিয়ে কোন একটি বর্তনীতে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করি। তো অ্যামিটারের যেটি মূল এলিমেন্ট থাকে তা হলো গ্যালভানোমিটার, কারণ গ্যালভানোমিটার বিক্ষেপ দেয়। এখন আমরা যদি একটি বর্তনীতে শুধু একটি গ্যালভানোমিটার যুক্ত করি তাহলে বর্তনীর টোটাল তড়িৎ প্রবাহ কাঙ্ক্ষিত তড়িৎ প্রবাহের চেয়ে কমে যাবে। কারণ এই ক্ষেত্রে গ্যালভানোমিটারের যে রোধ রয়েছে তা খুব একটা নগণ্য নয় এবং যার কারণে এটি আমার মূল তড়িৎ প্রবাহের মানে কিছুটা হ্রাস করে দেবে, কারণ এখানে কিছু একটা ভোল্টেজ ড্রপ খাবে বা বিভব পতন ঘটবে। তো এই সমস্যা সমাধানের জন্য আমরা এর সাথে একটি খুবই স্বল্প মানের রোধ সমান্তরালে যুক্ত করি। কারণ আমরা যখন খুব একটি স্বল্প মানের রোধ সমান্তরালে যুক্ত করব তখন এদের যেটা তুল্য রোধ থাকবে তা অনেকটা কমে যাবে, এবং তুল্য রোধ যখন অনেকটা কমে যাবে তখন আমার এই যে বর্তনীর মূল প্রবাহের যে সমস্যাটি হচ্ছিল তা চলে যাবে। এখন আমরা যদি একটু লক্ষ্য করি এক্ষেত্রে আমরা গ্যালভানোমিটার এবং শান্টকে সমান্তরালে যুক্ত করেছি। তো আমরা যদি আইজি এর মান বের করতে চাই তাহলে কিন্তু তা আসবে S × I ডিভাইডেড বাই G প্লাস S, কারণ আমরা জানি দুটি রেজিস্টর যখন সমান্তরালে যুক্ত থাকে তখন ইন্ডিভিজুয়ালি যদি আমরা তার মধ্যে কারেন্টের মানটি বের করতে চাই তাহলে আমার যেটা মেইন তড়িৎ প্রবাহ এই যে I, এটি যেহেতু এই সমান্তরালের দুই ভাগে ভাগ হয়ে যাবে, তো I ইন্টু যার মধ্যে দিয়ে আমি কারেন্ট প্রবাহ বের করতে চাচ্ছি সেটি বাদে বাকি যে থাকবে AS ডিভাইডেড বাই তাদের যোগফল। ঠিক একইভাবে IS হবে তোমার G × I ডিভাইডেড বাই G প্লাস S। এখন এক্ষেত্রে আগে
যখন হচ্ছে শুধু গ্যালভানোমিটার যুক্ত থাকতো তখন গ্যালভানোমিটারের প্রবাহ আর বর্তনীর যে মূল প্রবাহ ছিল তা কিন্তু সেম থাকতো, কারণ তখন শুধু গ্যালভানোমিটার ছিল, কিছু নেই, এটা শ্রেণীতে যুক্ত। কিন্তু এখন গ্যালভানোমিটারের সাথে যখন আমরা শ্রেণীতে সমান্তরালে একটি শান্ট যুক্ত করেছি, তো সেই ক্ষেত্রে আমাদের মূল তড়িৎ প্রবাহ I কিন্তু হয় IG প্লাস IS, অর্থাৎ এই ক্ষেত্রে IG এর মান মূল তড়িৎ প্রবাহের চেয়ে কম। এখন আমরা যদি একটু লক্ষ্য করি, ধরে নিই আমরা এই IG হবে I এর 1/n অংশ। তো আমরা যদি এই সম্পর্কটি I = 1/ni এটি যদি হচ্ছে আমরা এখানে ব্যবহার করি, আমাদের এই ফর্মুলাতে ব্যবহার করি, তাহলে দেখো IG ডিভাইডেড বাই I ইকুয়াল টু কিন্তু এখান থেকে S ডিভাইডেড বাই G প্লাস S। তো এই যে মানটি রয়েছে এর পরিবর্তে হচ্ছে যে আমরা বসাতে পারি 1/n ইকুয়াল টু হচ্ছে S ডিভাইডেড বাই G প্লাস S। তো এই ইকুয়েশন থেকে আমরা S এর যে মানটি পাই তা হলো G ডিভাইডেড বাই n-1। জাস্ট তুমি যদি এখান থেকে S কে আলাদা করে ফেলো তাহলে তা চলে আসবে, ডান পাশে থাকবে G ডিভাইডেড বাই n-1, এবং এটি হলো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে মূল প্রবাহের 1/n অংশ পাঠালে S হবে G ডিভাইডেড বাই n-1। এখন আমরা যদি এখান থেকে আরেকটি ব্যাপার লক্ষ্য করি, তা হলো I ইকুয়াল টু চাইলে আমরা লিখতে পারি IG এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/n ইনটু I লিখতে পারি, কারণ এই যে থেকে সম্পর্কটি লিখলাম IS। তো IS ইকুয়াল টু হচ্ছে আবার I মাইনাস 1/n I। দ্যাট মিন্স আমরা যদি I কমন নিই তাহলে হচ্ছে 1 মাইনাস 1/n। দ্যাট মিন্স I ইকুয়াল টু হবে n-1 ডিভাইডেড বাই n ইনটু হচ্ছে আমার যেটা মেইন কারেন্ট রয়েছে তার। সো এখান থেকে আমরা বেসিক্যালি এই ফর্মুলাটি পেয়েছি, এবং অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে মূল তড়িৎ প্রবাহের 1/n অংশ পাঠালে শান্টের মধ্যে যে কারেন্ট প্রবাহিত হবে তার ভ্যালু হবে এটি IS এর মান। আচ্ছা, এখন আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা এখানে যে অ্যামিটারটি ব্যবহার করছি, অ্যামিটার হলো মূলত এই যে গ্যালভানোমিটার রয়েছে এবং শান্ট রয়েছে তার কম্বিনেশন, G এবং S এর কম্বিনেশন। এই কম্বিনেশন কতটুকু তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারছে? তারা পরিমাপ করতে পারছে এই যে বর্তনীর I প্রবাহ। সো আমরা এখন চাচ্ছি আমরা অ্যামিটারটি দ্বারা I প্রাইম তড়িৎ প্রবাহ পরিমাপ করব, যেটি Ni। অর্থাৎ আমরা এখন আগে যতটুকু তড়িৎ প্রবাহ সাকসেসফুলি এটার দ্বারা পরিমাপ করতে পারছিলাম তার n গুণ এখন হচ্ছে যে আমরা পরিমাপ করতে চাচ্ছি অ্যামিটার দ্বারা। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো এক্ষেত্রে আমরা যখন অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করতে চাচ্ছি তখন অ্যামিটারের সাথে আমাদেরকে আরেকটি রেজিস্টর, যেটি হচ্ছে খুবই ক্ষুদ্র মানের, মানে বলতে গেলে শান্ট, তা যোগ করতে হবে। অর্থাৎ আমরা যখন হচ্ছে যে এই ক্ষুদ্র মানের শান্টটি এই অ্যামিটারের সাথে অ্যাড করব, মানে আগে যে গ্যালভানোমিটার এবং শান্টের প্যারালাল কম্বিনেশন ছিল তার সাথে যখন অ্যাড করব, তখন এই সিস্টেমটি I প্রাইম পরিমাণ তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারবে, অর্থাৎ তখন এটা I প্রাইম হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা যদি চিত্রটাকে এটাকে আরো একটু সিম্পলিফাই করে রাখতে পারি, আমরা G এবং S এর যে কম্বিনেশন ছিল, অর্থাৎ আগে যে অ্যামিটার ব্যবহার করেছি তার যে তুল্য রোধ ছিল তাকে ধরো আমরা স্মল r দ্বারা প্রকাশ করলাম, আর ধরো যেটা শান্টে যুক্ত করছি তাকে ক্যাপিটাল R দ্বারা প্রকাশ করছি। এখন এখানে যে আরটি আছে যা হচ্ছে যে আমার অ্যামিটারের তুল্য রোধ, তা কিন্তু হচ্ছে বেসিক্যালি G এবং S ডিভাইডেড বাই G প্লাস S। অর্থাৎ আগে যে গ্যালভানোমিটার এবং শান্ট ছিল তার যে তুল্য রোধ ছিল তা হলো মূলত আমার এখন অ্যামিটারের তুল্য রোধ হিসেবে কাউন্ট হচ্ছে। এখন এই অ্যামিটারের সাথে আমি আরেকটি শান্ট ক্যাপিটাল R যুক্ত করছি। সিম্বল নিয়ে কনফিউজড হয়েও না, আমরা যেহেতু এটাকে ক্যাপিটাল R ধরে ফেলেছি তো এটাকে স্মল r ধরতে হয়েছে, ডাজন্ট ম্যাটার, আমরা তো এখানে GS ডিভাইডেড বাই G প্লাস S লিখে দিয়েছি। তো এটি হলো আমার অ্যামিটারের রোধ। তো এখন আমরা এর দ্বারা I প্রাইম পরিমাণ কারেন্ট পরিমাপ করব। সো যেখানে I প্রাইম হচ্ছে Ni, এবং তোমাদেরকে যদি এই ক্ষেত্রে এখন এই ক্যাপিটাল R এর মানটি বের করতে বলে তাহলে কিন্তু হবে তা
R ডিভাইডেড বাই n-1, যেখানে R হচ্ছে অ্যামিটারের রোধ, বা অ্যামিটারের রোধ বলতে অ্যামিটারের আগে যে গ্যালভানোমিটার এবং শান্ট ছিল তাদের যে তুল্য রোধ ছিল তার মান, এবং n ইকুয়াল টু I প্রাইম বাই I। সো তোমরা কিন্তু এখানে একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারছো। আমরা যখন শুরুতে শুধুমাত্র গ্যালভানোমিটার ব্যবহার করতাম তখন আমার বর্তনীতে IG ইকুয়াল টু I ছিল, কিন্তু আমি যখন এখানে একটি শান্ট যুক্ত করে ফেলেছি তখন I ইকুয়াল টু NIG হয়ে গিয়েছে। I NIG এর n গুণ হয়ে গিয়েছে, মানে অ্যামিটার তখন IG এর n গুণ পরিমাণ কারেন্ট পরিমাপ করতে পারছিল। এখন আমরা যখন ফাইনালি আবার এবং তখন সেই ক্ষেত্রে আমরা যখন হচ্ছে I ইকুয়াল টু যখন NIG ছিল তখন আমরা যে শান্ট ব্যবহার করেছি তা কিন্তু ছিল গ্যালভানোমিটারের G ডিভাইডেড বাই n-1। এখন আমরা যখন এই অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করতে চাচ্ছি, আবার যখন হচ্ছে যে এই অ্যামিটার দ্বারা মানে I এর n গুণ পরিমাণ কারেন্ট পরিমাপ করতে চাচ্ছি, তখন কিন্তু আমরা আবার ব্যবহার করছি R ডিভাইডেড বাই n-1, নতুন যে শান্ট, বা এটা হচ্ছে ক্যাপিটাল Rটা যেটা আমরা এখানে চিত্রে দেখিয়েছি। এখন আমরা ভোল্টমিটারেরও কিভাবে পাল্লা বৃদ্ধি করতে পারি তা দেখে নেব। তো ভোল্টমিটারের ক্ষেত্রে আমরা যে গ্যালভানোমিটারটি ব্যবহার করি তা মূলত আমাদের রোধের সাথে, বা আমরা যে লোডের অ্যাক্রসে বিভব পার্থক্য পরিমাপ করতে চাচ্ছি তার সাথে সমান্তরালে যুক্ত থাকে। অর্থাৎ এটি যদি হয় আমাদের কোন একটি লোড এবং এর সাথে কিন্তু আমরা যে ভোল্টমিটার ব্যবহার করব তা কিন্তু সমান্তরালে যুক্ত থাকে। তো এখন এই ভোল্টমিটারের যে গ্যালভানোমিটার থাকে তার সাহায্যে ধরো আমরা এই লোডের বিভব পার্থক্য পরিমাপ করছি, কিন্তু আমরা যদি এর চেয়ে n গুণ পরিমাণ বিভব পার্থক্য পরিমাপ করতে চাই, অর্থাৎ V প্রাইম ইকুয়াল টু যদি হয় NV, তখন সেক্ষেত্রে আমাদের একটি শান্ট এই ভোল্টমিটারের গ্যালভানোমিটারের সাথে শ্রেণীতে যোগ করতে হয়। অর্থাৎ ধরো এখানে আমরা আরেকটি শান্ট যোগ করে দেব, তো তখন ওই শান্টের যে মান থাকবে তা ইকুয়াল টু হবে R ইন্টু n-1। তো এখানে R হচ্ছে গ্যালভানোমিটারের রোধ এবং n হচ্ছে V প্রাইম ডিভাইডেড বাই V, অর্থাৎ নতুন যে বিভব পার্থক্য পরিমাপ করতে চাচ্ছি তার সাথে পুরাতন বিভব পার্থক্যের যে অনুপাত। তো আশা করি তোমরা এই শান্ট সংক্রান্ত সকল ব্যাপার ভালো মতো বুঝেছ। এখন আমরা শান্ট সংক্রান্ত বিগত বছরগুলোতে আসা কিছু সমস্যার সমাধান করব। তো প্রথম সমস্যাটিতে বলা হচ্ছে কোন গ্যালভানোমিটারের অভ্যন্তরীণ রোধ 50 ওহম, এর সাথে একটি 5 ওহম শান্ট ব্যবহার করা হলো। বর্তনীতে কত রোধ দিলে মূল প্রবাহের মান অপরিবর্তিত থাকবে? অর্থাৎ ধরো আগে শুধু আমার 50 ওহমের একটি শান্ট যুক্ত ছিল, এই 50 ওহম দ্বারা ধরো হচ্ছে আমরা এই বর্তনীতে তড়িৎ প্রবাহ পরিমাপ করতাম, এবং সে তড়িৎ প্রবাহের মান কত হবে? I ইকুয়াল টু হবে V ডিভাইডেড বাই 50 অ্যাম্পিয়ার। এখন আমরা যখন এই 50 ওহমের সাথে একটি শান্ট যুক্ত করে দিলাম, সো এই শান্টের ভ্যালু হচ্ছে 5 ওহম এবং এটি হচ্ছে 50 ওহম। তো এখন দেখো আমার কিন্তু এই 5 ওহম এবং 50 ওহমের যে তুল্য রোধ আছে RP, তা ইকুয়াল টু কিন্তু হবে 5 ইন্টু 50 ডিভাইডেড বাই 5 প্লাস 50, এবং এর ভ্যালু আসে 4.54 ওহম। তো এখন স্বাভাবিকভাবে দেখো আমার যদি আগের প্রবাহ মেনটেন করতে হয়, তো আমার ভোল্টেজকে আগে আমি কত দ্বারা ডিভাইড করছিলাম? 50 দ্বারা, কিন্তু এখন আমার এখানে যে রোধ হয়ে যাচ্ছে তা কিন্তু হয়ে যাচ্ছে 4.54। সো অবভিয়াসলি আমি যদি এখন আমার এই বর্তনীতে একটি নতুন রেজিস্টর সিরিজে অ্যাড করি, তাহলে কিন্তু আমি আমার রোধের পরিমাণটি বাড়াতে পারি। তো এই ক্ষেত্রে আমি যে নতুন রোধটি যোগ করব তা ইকুয়াল টু হবে কিন্তু আমার 50 মাইনাস 4.54, দ্যাট মিন্স এটা আসবে হচ্ছে আমার 45.45 ওহম। তো ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো দেখো, যখন আমার 50 ওহম ছিল তখন আমার এই কারেন্টটি প্রবাহিত হতো, তো আমি যখন এই 50 ওহমের সাথে একটি 5 ওহম শান্ট সমান্তরালে যুক্ত করলাম তখন এটা কমে 4.54 হয়ে যাচ্ছে। এখন আমি যদি V কে 4.54 দ্বারা ভাগ করে দিই তাহলে তো আমি আগের যে মূল কারেন্ট ছিল তা পাবো না, তো আমার তো 50 দ্বারাই ভাগ করতে হবে।
বা আমার তুল্য রোধ 50ই থাকতে হবে। তো এই জন্য এই 4.54 এর সাথে যদি আমি এই রোধটি সিরিজে যোগ করে দিই তখন কিন্তু আমার তুল্য রোধটি আবার 50 হয়ে যাচ্ছে এবং আমার মূল প্রবাহের মান অপরিবর্তিত থাকবে। দ্বিতীয় সমস্যাটিতে বলা হচ্ছে 0.9 ওহম রোধের একটি অ্যামিটার অথবা গ্যালভানোমিটারের সাথে 0.1 ওহম রোধের একটি শান্ট ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এটাকে আমরা জি এর মান হিসেবে ধরতে পারি, এটাকে আমরা এস এর মান হিসেবে ধরতে পারি। মূল প্রবাহের শতকরা কত অংশ গ্যালভানোমিটারের ভেতর দিয়ে প্রবাহিত হবে? তো আমরা এই ক্ষেত্রে দেখে এসেছি অলরেডি আইজি ডিভাইডেড বাই আই ইকুয়াল টু কিন্তু হচ্ছে এস ডিভাইডেড বাই জি প্লাস এস। অর্থাৎ এখানে এস এর ভ্যালু হচ্ছে 0.1 এবং 0.9 প্লাস 0.1। তো আইজি ডিভাইডেড বাই আই এটা ইকুয়াল টু আসবে কিন্তু 0.1 ডিভাইডেড বাই 1, দ্যাট মিন্স 1/10। অর্থাৎ এটা কিন্তু হচ্ছে মূলত 10%। তাহলে আমরা বলতে পারি মূল প্রবাহের 10% গ্যালভানোমিটারের ভিতর দিয়ে প্রবাহিত হবে। তৃতীয় সমস্যাটিতে বলা হচ্ছে একটি ট্যানজেন্ট গ্যালভানোমিটারের ভিতর দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের ফলে কাটার বিক্ষেপ 45 ডিগ্রি হয়। এটি হচ্ছে আমার I1 এবং I1 এর জন্য বিক্ষেপ হচ্ছে θ1। কত তড়িৎ প্রবাহের ফলে I2 এর ভ্যালু আমার বের করতে হবে, যার কারণে কাটার বিক্ষেপ θ2 হবে। তো এই ক্ষেত্রে ট্যানজেন্ট গ্যালভানোমিটারের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের সাথে আমার যে বিক্ষেপণ কোণের যে রিলেশন তা হচ্ছে I proportional to tan θ। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি I1 ডিভাইডেড বাই I2 এটা ইকুয়াল টু হবে কিন্তু tan θ1 ডিভাইডেড বাই tan θ2। সো I1 এর ভ্যালু হচ্ছে 10, I2 এর ভ্যালু আমাদের বের করতে হবে। tan θ1 হচ্ছে মূলত tan 45 ডিগ্রি, যেটা হচ্ছে মূলত 1, এবং tan 30 ডিগ্রি হচ্ছে 1/√3। সো ফাইনালি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি I2 ইকুয়াল টু হবে আমাদের I2 এর ভ্যালু আসছে 10/√3 অ্যাম্পিয়ার এবং এর ভ্যালু হচ্ছে 5.7 অ্যাম্পিয়ার। আমরা পটেনশিওমিটার নিয়ে আলোচনা করব। তো পটেনশিওমিটারের সাহায্যে মূলত আমরা কোন একটা অজানা তড়িৎ চালক শক্তির ব্যাটারি অথবা হচ্ছে সোর্সের তড়িৎ চালক শক্তির মান নির্ণয় করে থাকি। এক্ষেত্রে যে ফর্মুলাটি ব্যবহার করা হয় তা হলো E ইকুয়াল টু ILR ডিভাইডেড বাই ক্যাপিটাল R। এখানে I হচ্ছে যে কারেন্টটি প্রবাহিত হচ্ছে তার মান, যে স্মল l রয়েছে তা হলো নিস্পন্দ বিন্দুর দূরত্ব, এবং যে ক্যাপিটাল L রয়েছে তা হলো তারের মোট দৈর্ঘ্য, আর R হচ্ছে তারের রোধ। সো এই ফর্মুলা কিন্তু ব্যবহার করে আমরা যখন পটেনশিওমিটারের সাহায্যে কোন একটি অজানা তড়িৎ চালক শক্তি বিশিষ্ট কোষের তড়িৎ চালক শক্তির মান সহজে নির্ণয় করে ফেলতে পারি। তো আমরা যদি দুটি কোষের মধ্যে তুলনা করি নিস্পন্দ বিন্দু দিয়ে, তাহলে দেখা যাচ্ছে E1 ডিভাইডেড বাই E2 ইকুয়াল টু আসছে আমার স্মল l1 ডিভাইডেড বাই স্মল l2, যেখানে l তো আমরা বলেই দিয়েছি নিস্পন্দ বিন্দুর দূরত্ব। আর আমরা যখন এভাবে কোন একটি কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করব তখন আমরা ব্যবহার করব এই ফর্মুলাটি, যেখানে R ইকুয়াল টু হচ্ছে L1 বাই L2 মাইনাস 1 ইন্টু হচ্ছে ক্যাপিটাল R, যেখানে R হচ্ছে আগের মতোই তারের রোধ এবং L1 এবং L2 হচ্ছে যখন হচ্ছে আমরা এই যে রোধ ব্যবহার করছি ক্যাপিটাল R তা না থাকা অবস্থায় নিস্পন্দ বিন্দুর দূরত্ব, এবং L2 হচ্ছে এই ক্যাপিটাল Rটি থাকা অবস্থায় নিস্পন্দ বিন্দুর দূরত্ব। সো আমরা যদি একটি ম্যাথ করি তাহলে কিন্তু ব্যাপারটি আরো ভালো মতো বুঝবো। তো প্রবলেমটিতে বলা হচ্ছে একটি পটেনশিওমিটার তারের তড়িৎ প্রবাহ নিয়ন্ত্রিত করে একটি তড়িৎ কোষের জন্য নিস্পন্দ বিন্দু পাওয়া গেল 6 মিটার দূরে। এটি হচ্ছে আমাদের L1 এর মান। যখন কোষের দুই প্রান্তের সাথে 3 ওহমের একটি রোধ যুক্ত করা হলো তখন 4 মিটার দূরে কিন্তু আমরা নিস্পন্দ বিন্দু পেয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছ যখন আমরা এই 3 ওহমের এক্সট্রা রোধটি যুক্ত করলাম তখন কিন্তু আমাদের নিস্পন্দ বিন্দুটা চেঞ্জ হয়ে গেল। তো এই ক্ষেত্রে আমরা যদি অভ্যন্তরীণ রোধের সূত্রটি অ্যাপ্লাই করে থাকি তা হলো L1 বাই L2 মাইনাস 1 ইন্টু ক্যাপিটাল R। সো L1 এর মান কিন্তু আমাদের দেওয়া আছে 6,
L2 এর মান দেওয়া আছে 4 -1 ইনটু হচ্ছে আমাদের এখানে R এর মান হচ্ছে 3। সো এটা একক হচ্ছে ওহম। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখো 3 এন্ড দেন এখান থেকে পাচ্ছি 2। সো এটার ভ্যালু আসছে আমাদের হাফ ইনটু 3 ওহম, দ্যাট মিন্স 1.5 ওহম। তো এখন আমরা আলোচনা করব মিটার ব্রিজ নিয়ে। মিটার ব্রিজ হলো মূলত এমন একটি যন্ত্র যার মাধ্যমে আমরা কিন্তু কোন একটি অজানা রোধের মান নির্ণয় করতে পারি। তো এটা আমরা কিভাবে করতে পারি? এটা হচ্ছে আমরা হুইটস্টোন ব্রিজের যে সাম্যনীতি রয়েছে তা অ্যাপ্লাই করে এই কাজটি করতে পারি। তো দেখো মিটার ব্রিজের গঠনে দুটি এ ধরনের রোধযুক্ত করার জন্য আমাদের সিস্টেম থাকে, যেটাকে আমরা ধরো এটা হচ্ছে যে আমাদের বাম ফাঁক এবং এটা হচ্ছে যে আমাদের ডান ফাঁক। তো বাম ফাঁকে যদি আমরা একটি রোধ যুক্ত করি, ধরো তার ভ্যালু হচ্ছে যে কি পি, এখানে আর দেওয়া আছে, এটাকে আমরা পি করে দিই আমাদের ফর্মুলাতে, যেহেতু আমরা পি ব্যবহার করেছি। এবং ডান ফাঁকে যে রোধটি রয়েছে তাকে ধরো হচ্ছে যে আমরা কিউ করে দিলাম, পি এবং হচ্ছে যে কিউ। সো এদেরকে যখন আমি এভাবে কানেক্ট করলাম তখন এই সি বিন্দু থেকে দেখো আমাদের একটি তার বের হয়েছে, যেখানে সাথে একটি গ্যালভানোমিটার যুক্ত আছে এবং আরেকটি এই জায়গায় আরেকটি যন্ত্র যুক্ত থাকে যাকে আমরা জকি বলি। এই জকিকে আমরা এখানে যে মিটার স্কেল রয়েছে তা বরাবর যে কোনো স্থানে নিতে পারি। তো জকি মূলত এই বর্তনীটিকে পূর্ণ করে। অর্থাৎ আমরা যদি গ্যালভানোমিটারের চিত্রটি হুইটস্টোন ব্রিজের যে চিত্র রয়েছে তা যদি একটু আবার এঁকে দেখি, তাহলে দেখো এটি হচ্ছে আমাদের পি এবং কিউ, আর এদিকে হচ্ছে আর এবং এস। তো এই যে দেখো এই দুটি বিন্দুর মধ্যবর্তী আমাদের কি থাকে, একটি গ্যালভানোমিটার যুক্ত থাকে। এখন এই সি বিন্দুটি হলো মূলত এই বিন্দুটি, এই যেখানে আমরা সি দ্বারা ধরো ডিনোট করলাম। তারপর এই যে বিন্দুটি রয়েছে নিচের এই বিন্দুটি হলো এটি। এখন একে যখন আমরা মিটার স্কেলের বিভিন্ন পয়েন্টে নেব তখন কিন্তু এই গ্যালভানোমিটারের বিভিন্ন বিক্ষেপ দিবে, কিন্তু এই পয়েন্টের এমন একটি অবস্থান রয়েছে যার কারণে এই গ্যালভানোমিটারের মধ্যে কোনো বিক্ষেপ দেখা দেবে না। তখন আমরা বলতে পারি যে এটি সাম্য অবস্থায় রয়েছে হুইটস্টোন ব্রিজ। তো এখানে আর এবং এস তোমাদের মিসিং মনে হতে পারে, কিন্তু আর এবং এস রয়েছে। তারা কিভাবে? তারা হলো এই যে দেখো এই যে মিটার তার রয়েছে তার কিন্তু নিজস্ব রোধ রয়েছে। ধরো আমরা ধরে নিলাম তার একক দৈর্ঘ্যে রোধের মান হচ্ছে কে। তাহলে আমরা যদি এই বিন্দুতে অবস্থানের কারণে হুইটস্টোন ব্রিজটি বা এই সিস্টেমটি সাম্যাবস্থা প্রাপ্ত হয়, তাহলে এই বিন্দুর বাম প্রান্ত থেকে দূরত্ব হচ্ছে স্মল এল। তাহলে আমরা আর এর ভ্যালু পেয়ে যাই এল ইন্টু একক দৈর্ঘ্যে রোধের মান। ঠিক একইভাবে এস ইকুয়াল টু কিন্তু পেয়ে যাই আমরা এল ইন্টু এটা হবে কে ইন্টু 100 মাইনাস এল, যেহেতু এটা 1 মিটার, দ্যাট মিন্স 100 সেন্টিমিটার। সো 100 মাইনাস এল ইন্টু কে। তো এখন যদি আমরা এখানে হুইটস্টোন ব্রিজের সাম্যনীতিটি অ্যাপ্লাই করে থাকি তাহলে পি বাই কিউ ইকুয়াল টু হচ্ছে আমাদের আর বাই এস। সো পি বাই কিউ ইকুয়াল টু এল এর ভ্যালু আমরা আর এর ভ্যালু বসাবো এল কে এবং এস এর ভ্যালু বসাবো 100 মাইনাস এল ইন্টু কে। তো দেখতেই পাচ্ছি এখানে কে এবং কে কাটাকাটি গিয়ে আলটিমেটলি আমরা এই ফর্মুলাটি পেয়ে যাচ্ছি। তো এক্ষেত্রে আমার সুবিধা কি? এক্ষেত্রে আমার সুবিধা হচ্ছে আমাদের ধরো পি এবং কিউ এর মধ্যে কোন একটি অজানা, আমরা যদি যে কোনো একটি জেনে থাকি তাহলে বাকিটি অবশ্যই বের করে ফেলতে পারবো। ফাইনাল যে সমস্যাটি সমাধান করব তা হলো মিটার ব্রিজ সংক্রান্ত। এখানে বলা হচ্ছে একটি মিটার ব্রিজের বাম ফাঁকে 0.1 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 157 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি তার যুক্ত করে ডান ফাঁকে 45 ওহম মানের একটি রোধ অন্তর্ভুক্ত করলে বাম প্রান্ত থেকে 25 সেন্টিমিটার দূরে নিরপেক্ষ বিন্দু পাওয়া গেল। তারটির উপাদানের আপেক্ষিক রোধ কত? তো আমরা বাম ফাঁকে আমরা যে চিত্র দেখেছিলাম সেখানে কিন্তু আমরা একটা রোধ ব্যবহার করেছিলাম, কিন্তু এই ক্ষেত্রে আমাদের এই প্রশ্নে আমরা একটি তার ব্যবহার করছি। ধরো এটা হচ্ছে যে বেসিক্যালি আমরা যে পি ব্যবহার করেছিলাম তার ইকুইভ্যালেন্ট, কারণ আমরা জানি কোন একটি তারের রোধ আর ইকুয়াল টু রো ইন্টু
এল বাই। তো আমরা যদি তারটার আপেক্ষিক রোধ জানি, তার দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ জানলে কিন্তু মানে ক্ষেত্রফল বের করতে পারলেই কিন্তু হচ্ছে আমরা তার রোধের মানটি বের করে ফেলতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের রিভার্স কাজটি করতে হবে, আমাদের আর এর মানটি আগে বের করতে হবে, এল এবং এর মান দেওয়া আছে, ওখান থেকে আমরা আপেক্ষিক রোধের মানটি বের করব। তো প্রথমত আমরা ধরে নিই যে আমাদের বাম ফাঁকে যে রোধটি আছে তার মান আমরা জানি, তাও জানা, এবং ডান ফাঁকে যে রোধটি আছে তা হচ্ছে আমাদের কত ওহম, 45 ওহম। এটি হচ্ছে আমাদের কিউ এর মান, এবং বাম প্রান্ত থেকে 25 সেন্টিমিটার দূরে নিরপেক্ষ বিন্দু পাওয়া গেল। তো আমরা P বাই কিউ ইকুয়াল টু লিখবো L বাই 100 মাইনাস L। P এর ভ্যালু হচ্ছে আমরা জানি না, Q এর ভ্যালু হচ্ছে 45 ওহম, L এর ভ্যালু হচ্ছে 25 সেন্টিমিটার, এবং 100 মাইনাস 25। তো এখান থেকে আমরা P এর ভ্যালু পেয়ে যাচ্ছি 15 ওহম। তো এখন দেখো এটা হচ্ছে আমাদের P এর মান। এখন এই P ইকুয়াল টু চাইলে এই পিটি হচ্ছে মূলত এই যে আর যা ছিল সূত্রের তার ভ্যালু। তো আমরা এখন দেখো আর ইকুয়াল টু আবার লিখি রো এল বাই এ। এখানে আর এর ভ্যালু আমরা কত পেয়েছি, 15 ওহম পেয়েছি। রো এর ভ্যালু আমাদের বের করতে হবে, এল রয়েছে তা হচ্ছে আমাদের কত, 157 সেন্টিমিটার। তো 157 মানে হচ্ছে 1.57 মিটার, এবং এখানে এ হবে, যেহেতু আমার ব্যাসার্ধ দেওয়া আছে 0.1 মিলিমিটার, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে পাই আর স্কয়ার। তো আর এর ভ্যালু হচ্ছে 0.1 ইন্টু 10 ইনভার্স 3 মিটার, তো এটার স্কয়ার। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে রো এর ভ্যালু পেয়ে যাচ্ছি। ধন্যবাদ তোমাদের সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি তোমরা এই ভিডিও দেখে উপকৃত হবে, এবং তোমাদের এই ভিডিও দেখার পরে যে কুইজ রয়েছে সেখানে সকল সমস্যা তোমরা নিজেরাই সমাধান করতে পারবে। তবে এর বাহিরেও তোমাদের আরো সমস্যার সমাধান করতে হবে নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য। তো আজকে এতটুকু পর্যন্ত।